আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ক্লাসটা। আচ্ছা, তোমরা কি হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আমি দেখা লিখছিলাম যে যাচ্ছে। আমার রুট ম্যাপ ক্লাসটা, হুম, আহ, কেন দেখছো না, এটা নিয়ে আমি কিছু কোয়েশ্চেন করছিলাম। সো আমি প্রায় যখন জিএসটি কোর্স শুরু করি তখন কিন্তু লাগাতার লাগাতার অনেকগুলা রোডম্যাপ ক্লাস এবং মেন্টরশিপ ক্লাস নিছি, যেগুলার ভিতরে তোমার যত ধরনের কোয়েশ্চেন আছে সবগুলা কিন্তু ওইটার ভিতরেই চলে আসে। আমি আমি এটা সবাইকে বলছি যে এত পরিমাণ লাইভ নেওয়া হয়েছে, এত পরিমাণ রোডম্যাপ নেওয়া হয়েছে যে তোমাদের গুচ্ছ কেন্দ্রিক কোনো কোয়েশ্চেনই আর থাকার মতো না। তো আমি জানি। আর মেন্টরশিপটা কেন আসলে আহ, এটার নাম এটা কেন দেওয়া হয়েছিল, এটা মেইন কারণই ছিল যে তুমি যদি কোনো কারণে ডিপ্রেস থাকো কোনো একটা বিষয় নিয়ে, তাহলে তুমি যাতে করে ওই প্রসেসগুলো দেখে তোমার ডিপ্রেশনটা কাটায় ওঠার ব্যাপারটা রিলেট করে তুমি যাতে পড়াশোনায় ফোকাস করতে পারো, এটাই ছিল মেইন উদ্দেশ্য। তো তারপরেও বা অনেকেই দেখতেছো না, বা অনেকেই লিখছে যে নতুন ভর্তি হয়েছি 5 জন দিছে। তারপর এখানে প্রায় 500 প্লাস আছে। সো বাকিরা হচ্ছে শুরু থেকেই ছিল, যেহেতু দীর্ঘ সময়ের এটা একটা কোর্স অনেক দিন ধরে। আই থিঙ্ক কতদিন হবে কে বলতে পারবা শুরু থেকে যে ছিলা? এটলিস্ট তো 4-5 মাস তো হবে। এটা হচ্ছে একদম মিনিমাম। হ্যাঁ। তো একদম আমাদের আন্দোলনের আগে থেকেই আমরা ক্লাস টাস নিচ্ছিলাম, লাইভ ক্লাস নিছি, এবং আমি তোমাদেরকে গত গুচ্ছের ক্লাসগুলো আমি কিন্তু দিয়ে দিছিলাম। তো এর মধ্যে লেখছে অলস লেখছে 8 জন, ডিপ্রেশনে 20 জন, পরীক্ষার ডেট দিলে দেখবো একজন, প্রসেস জানা আছে এমন হচ্ছে 10 জন। আচ্ছা, ওকে, দেন নিচে যাই, একটু নিচে যাই। তো দেখো প্রথমেই একজন লিখছে ছোট ভাই নাম মনে হয়, গুচ্ছ থেকে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে তার প্রথম যেই কথা। হ্যাঁ, তার ডিপ্রেশনের কারণ। গুচ্ছ থেকে বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে যাওয়া এই ব্যাপারটা যদি ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমি তোমাকে আনসার দিচ্ছি ছোট ভাই। বড় ভাইয়ের কথাটা শুনো। দেখো, এখন গুচ্ছ থেকে সাস্ট বা ওয়েট, ওকে, বিশ্ববিদ্যালয়ে যে তোমার গুচ্ছ থেকে আলাদা হয়ে যাচ্ছে, জিএসটি থেকে যে আলাদা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কবে ডিক্লারেশন দিছে বলো তো? লিস্ট কতদিন হয়েছে বলো? লিস্ট তোমাদের 2 মান্থ। 2 মান্থ আমি মিনিমাম ধরে নিচ্ছি। 2 মান্থের মধ্যে হচ্ছে জিএসটি মোটামুটি বলেই দিছে যে কিছু বিশ্ববিদ্যালয় থাকবে না। হুম। তো কিছু বিশ্ববিদ্যালয় থাকবে না মানে তোমাদের হাতে আছে 17টা ভার্সিটি। 17টা বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছের আন্ডারে থাকতেছে। তো তুমি যদি বলো যে বের হয়ে গেছে দেখা তুমি ডিপ্রেসড, তাহলে এটা আসলে কি বলবো, তোমার জন্য খুবই হতাশজনক। আমার জন্য খুবই হতাশজনক, কারণ আমি শুরু থেকেই তোমরা যারা আমার সাথে ছিলা তাদেরকে এইটা ট্রেনিং প্রাপ্ত করছি যে তোমাদের হাতে অ্যাটলিস্ট 17টা ইউনিভার্সিটি আছে। তো দুই একটা ভার্সিটির কথা চিন্তা করে বাকি 17টা ইউনিভার্সিটি থেকে তোমার অপরচুনিটিটা যাতে তুমি নষ্ট না করো। বুঝতে পারছো? এই জিনিসটা আমি শুরু থেকেই তোমাদেরকে বারবার বারবার করে আমি এটা বলে আসছি। এখনো যদি তুমি ডিপ্রেশনে থাকো, তাহলে আমি বলবো যে তুমি সম্পূর্ণ রং পথে আছো। হ্যাঁ, তুমি ডিপ্রেশনে পড়ে আছো, ওইদিকে 17টা ইউনিভার্সিটির জন্য প্রায় লাখ খানেক পোলাপান দিনরাত কষ্ট করে পড়তেছে। সো ওইদিকে তারা চান্স পাবে, তুমি আসলে যেগুলা বের হয়েছে ওগুলাতেও পাবে না। আর তোমার যে 17টা ইউনিভার্সিটি আছে ওগুলাতেও না পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই মুহূর্তে আসলে হতাশ হওয়ার যে বিষয়টা, এটা যদি বিশ্ববিদ্যালয় বের হওয়াটাই তোমার কাছে থাকে, তাহলে এটা কোনো লজিক্যাল কিছু না। হ্যাঁ, কেন লজিক্যাল কিছু না? কারণ যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, তাই না? সেটা তো হয়ে গেছে, এখন যেটা হয়ে গেছে এটা নিয়ে যদি ভাবো যে কেন হইলো কেন হইলো, তাহলে তো ভাই কিচ্ছু করার নাই। মানে অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, মনে করো যে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার একটা, আল্লাহ না করুক, তুমি পরের দিন বের হয়েছে, বের হয়ে যায় তোমার হাতটা ভেঙে গেছে। তো তুমি কি ওই হসপিটালে যাবা নাকি ওইখানে বসেই চিন্তা করবা যে কেন ভাঙলো কেন ভাঙলো? এটা নিয়ে যদি তুমি চিন্তা করো 1 সপ্তাহ বসে, তোমার হাতটা পচে গলে ওই যেটা থাকার কথা ওইটাও থাকবে না। বরং তুমি যদি হসপিটালে, মানে নর্মালি তুমি হসপিটালেই যাবা, হসপিটালে যেয়ে তুমি চেষ্টা করবা যাতে যেটা হয়েছে ওইটাকে ঠিক করার জন্য চেষ্টা করবা, যা আছে তাই নিয়েই তুমি আবার মাঠে নামবা। তো ওই দিক দিয়ে যেহেতু তুমি লজিক্যাল থিঙ্কিং করতেছো, তাহলে এইদিকে তুমি কেন পড়ে থাকবা? তাহলে দুইটাই তো সেম জিনিসই, তোমার ক্ষতি যা হওয়ার সেটা হবেই। ওইটা তুমি চিন্তা করে, ওটা তুমি ডিপ্রেস থেকে আসলে তোমার এটা কোনো লাভ নাই। কথা কি বুঝাইতে পারছি? বুঝতে পারতেছো?
এই, জি ভাইয়া। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখো। ভাইয়া আমার হ্যাঁ, গতবারের গুচ্ছ পরীক্ষার পজিশন ছিল 19,000, নবী কবিতা আসছে, এডুকেশন সাবজেক্ট আসছে। তো এখন আছি দুটা নাই, মাঝখানে অনেক দিন পড়ি নাই, এখন ভার্সিটিও ক্লাস শুরু হয়ে গেছে, গুচ্ছ বের হয়ে গেছে, এখন কি আমার কি সেকেন্ড টাইম দেওয়া উচিত, কি 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 করবো বুঝতেছি না। আচ্ছা, তো এটার আনসার কি? দুটা নাই আসলে, তুমি পড়ার মেন থিং হচ্ছে তোমার আসলে কনফিডেন্ট। ঠিক আছে, তোমার কনফিডেন্টটা যদি তোমার লো থাকে, তাহলে আসলে তুমি নিজের দুটানার মধ্যে থাকবে যে কি করব। হ্যাঁ, এখন তুমি যেই জায়গায় আছো, তোমাকে আমি ডিসিশন মেক করতে সাহায্য করতেছি, দেখো তুমি যেই জায়গায় আছো সেখানে কি তুমি স্যাটিসফাইড? যে এই কোয়েশ্চেনটা করছো সে কি আছো এখনো? লাইভে আছো? মনে হয় নাই। তুমি কি জি ভাইয়া স্যাটিসফাইড? আছি। আচ্ছা, তুমি কি ভাই একটা স্যাটিসফাইড প্রশ্ন বলো তো ছিল। যে জায়গায় আছো? জি। হুম, জি বলো। ভাইয়া। তো স্যাটিসফাইড যদি তুমি থাকো, তাইলে তুমি, আমার মনে হয় না তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত। তুমি সেকেন্ড টাইম দিতে চাচ্ছ কেন, এটা আগে বলো, কেন দিতে চাচ্ছ? সরি ভাই, এটা আমি না, আমি আসলে আমি ভুলে ফেলছি আর কি, সরি। আমার আরেকটা প্রশ্ন ছিল আর কি। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ওকে ওকে, তুমি যেই কোয়েশ্চেনটা করছো সে পরে হয়তো বা রেকর্ড দেখবা, বাট খেয়াল করো, তুমি যদি ওই জায়গায় স্যাটিসফাইড থাকো, তাহলে তোমার সেকেন্ড টাইম দেওয়ার কোনো দরকার নাই। তুমি যদি স্যাটিসফাইড না থাকো, তুমি যেহেতু আমার এখানে ভর্তি আছো, অনেকদিন ধরে ক্লাস করতেছো, তার মানে ধরে নিচ্ছি যে তুমি ওই জায়গায় স্যাটিসফাইড না, তুমি চাচ্ছ তোমার অবস্থানটা একটু পরিবর্তন হোক। হ্যাঁ, তো পরিবর্তন হওয়ার জন্য যেহেতু একবার চিন্তা করেই ফেলছো, এখন যেটা বললাম, তুমি সেকেন্ড টাইম অবশ্যই অবশ্যই দিবা। শুরু করছো মানে কি, তুমি চাচ্ছ ওই জায়গায় না থাকতে, তাহলে তুমি অবশ্যই সেকেন্ড টাইম দিবা। এখন গুচ্ছ বের হয়ে গেছে মানে কয়েকটা বিশ্ববিদ্যালয় বের হয়েছে, বাকি 17টা আছে। তো তুমি বাকিগুলোর জন্য তুমি কেন হাল ছেড়ে দিবা? কয়েকটার জন্য তুমি হাল ছেড়ে দিবা কেন? হ্যাঁ, এমন তো না যে তুমি যেগুলা বের হয়েছে এগুলো তুমি নিশ্চিত ছিলা যে তোমার চান্স হবে। কেন, ওইগুলো না হইলে কি তুমি পড়তা না? যেগুলা 17 ইউনিভার্সিটি যেগুলো আছে, এগুলাতে একটাতে হইলে কি তুমি থাকতা না, পড়তা না? তুমি কি ওগুলোকে ছোট মনে করতেছো নাকি? তুমি যেটাকে ছোট ভাবতেছো ওইখান থেকে মানুষজন ইন্টেল, তারপর গুগল, ফেসবুকের মতো জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, মাওলানা বাসানি বলো, হাজী দানেশ বলো, ওগুলা থেকে কিন্তু মানুষ ভালো ভালো জায়গায় চলে যাচ্ছে। তো তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি ওইগুলাকে ছোট করে আর দেখার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। পরের কোশ্চেন হচ্ছে, গুচ্ছ থেকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো বের হয়ে যাচ্ছে, আর তাদের ফিস গুলো অনেক বেশি। হ্যাঁ, এটা আসলে কিছু করার নাই, যেহেতু বাংলাদেশে বাস করো, বাংলাদেশের প্রাণী আমরা। তো বাংলাদেশের প্রাণী থাকার কারণে আমাদের সাথে আসলে আহ, তোমার সেগুলোই করা হচ্ছে যেগুলো হওয়ার কথা। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, ঠিক আছে, বাট আমার মনে হয় না যে এই জিনিসগুলা তোমার স্বাধীন হয়েছে বলে, এই জিনিসগুলা স্বাধীন হয় নাই। এই জিনিসগুলাতে টাকা খাওয়ার স্বাধীনতা বাড়ছে আরো বেশি, বেরিয়ে হয়েছে আসলে আলাদা আলাদা করে টাকা নেওয়ার জন্য। তারপর অসুস্থতা এবং গুচ্ছ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাইর হয়ে যাওয়া। অসুস্থতা যদি কোনো কারণ হয়ে থাকে, তাহলে বলবো যে নতুন করে শুরু করো। এখন কথা আসতে পারে যে ভাই আমি কিভাবে শুরু করব নতুন করে? ধরো অসুস্থতা থাকুক আর যাই করুক, আমি কিভাবে শুরু করব? এই কোশ্চেনে কারা, আমার এখানে যারা জয়েন আছো তাদের কাদের মধ্যে এই জিনিসটা আছে যে ভাই আমি বিভিন্ন কারণে পড়তে পারি না, এখন কিভাবে শুরু করবো বুঝতেছি না? এই কোশ্চেন কাদের? ভাইয়া বলো। আমি আছি। আচ্ছা, একজন পাওয়া গেছে, আর বাকিরা কি পড়াশোনার মধ্যেই আছো নাকি? ভাইয়া আমিও আছি। আচ্ছা, আরেকজন ভাই, পাওয়া গেল। হ্যাঁ, পড়াশোনার মধ্যে আছি আবার নাই এরকম। আচ্ছা, আসিরে ভাই আসি এরকম আর কি। তারপর, ভাই আমিও আছি। আচ্ছা, তুমিও আছো পরে। জি আছি ভাইয়া। আমি ভাই 1 মাস আগে ছিলাম। মোটামুটি শুরু করছো এখন নাকি? না, মানে ডিসেম্বর থেকে ভালো মতো শুরু করছি। আচ্ছা, ঠিক আছে, তার মানে ডিসেম্বর থেকে শুরু করছো, অনেকে হ্যাপি নিউ ইয়ার থেকে শুরু করবে। আচ্ছা চলো, কিভাবে শুরু করব। তো আমার এই কোর্সে শুরু থেকে কারা ছিল, একটু আওয়াজ দাও তো, যে ভাই শুরু থেকে আপনার এখানে ছিলাম। এই এই যে সাস্ট আছি। ভাইয়া ফিমার্সে। আমি ছিলাম। মার্কস না তো, ভার্সিটি জিএসটি তে না, যেটা। না আমি ওটা ছিলাম আচ্ছা। ভাইয়া। আচ্ছা, তো যে ছিল সে একটু বলো তো ওইখানে কি পরিমাণ রোড ম্যাপ ক্লাস নেওয়া হয়েছে, কটা নেওয়া হয়েছে অগাস্ট বলো? অসংখ্য ভাইয়া ভাইয়া, অসংখ্য। অনেকগুলো আছে। অসংখ্য আছে, এবং কি পরিমাণ মেন্টরশিপ নেওয়া হয়েছে বলো? ওটাও অনেক ভাইয়া বেশি ভাই। ওটা অনেক বেশি। এবং আমাকে বলো, জিএসটি 23 এবং তোমাদের 24-এর যেই ক্লাস, এই টোটাল ক্লাস মিলায় মোটামুটি 50+ ক্লাস আছে। নেট এবং করছে না।
হ্যাঁ, এবং ওইখানে দেখবা যে মনে করো যে ভেক্টর চ্যাপ্টার, তাই না? তো ভেক্টর চ্যাপ্টার দেখবা যে 23-এর ক্লাসও আছে, আবার এইচএসসি 24, অর্থাৎ তোমরা যারা 24-এ আমার নতুন ক্লাস করছো ওইখানেও ক্লাস আছে। তো দুইটা অ্যানালাইসিস করা ক্লাস সুন্দর মতো যদি করে যাও, তাহলে তোমার ভেক্টর নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকার কথা না। সম্পূর্ণ অ্যানালাইসিস করা জিনিস, এবং সলভিং প্রবলেম, এবং এসএসটিএইচএফ এর ব্যাপারে কারা কারা জানো? আমার শিষ্যরা বলো। জি ভাইয়া। জি ভাইয়া জানি। নতুনরা জানার কথা না। হ্যাঁ, যারা জানো তারা আসলে ক্লাসগুলো করছো আই থিঙ্ক। তো আমি মূলত এগুলা থেকেই ট্রেনিং দেওয়ার দিকে ঝোঁক ছিল আমার বেশি, এবং আমি সম্পূর্ণ পরিমাণে একটা প্যাকেজ আকারে শুরুর দিকে অনেক বেশি লাইভ, অনেক বেশি মেন্টরশিপ, অনেক বেশি তোমার প্রসেসগুলো নিছি, যাতে করে তোমার তোমার নিজের যাতে রিসোর্সের কোনো অভাব না থাকে। তো শুরু করব কিভাবে যদি কেউ বলো, তাকে আমি সাজেস্ট করব রোড ম্যাপ ক্লাসটাতে যাও। বুঝতে পারছো? রোড ম্যাপ ক্লাসটাতে যাও, যা দেখো এখানে একটা আলাদা করে ফোল্ডারে লেখা আছে যে হাউ টু স্টার্ট, আছে না? জি ভাইয়া। হাউ টু স্টার্ট, আমি কিভাবে শুরু করব। যেহেতু তোমার জিনিসগুলো সুন্দর মতো সাজানো আছে, তাই তোমার শুরু করবা কিভাবে এটা দেখলেই তুমি মাঠে নামার উপযোগী হয়ে যাবা, এবং ওইখানে সুন্দর করে গুছানো এতে ক্লাসগুলো নেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো শুরু যারা করতে চাও তাদেরকে আমি বলবো যে হাউ টু স্টার্ট ক্লাসটা দেখে নিও। ওই ক্লাসটাতে শুধুমাত্র কিভাবে শুরু করবা ওইটা নিয়ে গবেষণা করে ক্লাস নেওয়া হয়েছে। সো এখানে নতুন করে বলার আসলে কোনো মানে হয় না। ওইটা যদি দেখে যাও তাহলে তোমাদের জন্য এনাফ হবে। এই হচ্ছে বিষয়। তো যে বলতেছো ভাইয়া যে আমার ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ওয়েট, আমি নিচ্ছি প্রশ্নটা। যে বলতেছো ভাইয়া শুরু করতে পারতেছি না, তাকে বলবো যে তুমি শুরু করো আর না করো, আমার ক্লাসটা দেখতে তো তোমার অসুবিধা নাই। ক্লাস দেখতে কি বেশি কষ্ট লাগে, নাকি ছেড়ে দিলেই হয়ে যায়? তুমি ছাড়বা জাস্ট, তুমি একটা ক্লিক করবা, এক ক্লিকে তুমি ক্লাসটা ছেড়ে দিয়ে এমনি বসে বসে তো অনেক কিছু দেখো। তোমরা কি ফেসবুকে সময় নষ্ট করো না? রিলস দেখো না? তারপর ইউটিউবের শর্ট ভিডিও দেখো না? ফেসবুক কি রে, আমি দেখি আমরা ভাই। দেখতে সবাই ভালো চাই। মানুষ? সবাই ভালো মানুষ? আমার মতো কেউ না? সবাই না এগুলা ভাই, দেখো না দেখা নাকি? হয়। না ভাই, আমি আছি আপনার দলে। আচ্ছা, তো যারা জি এগুলা করতেছো তারা এটলিস্ট রিল আকারে আমার একটা ভিডিও ছাড়ো, যে দেখি এই যে এই পাবলিক কি বলে, এই ভাই কি বলে, দেখি দেখি এই ভাই কি বলে। ওইটা চিন্তা করে ছাইড়া বসে থাকো। ওইটা ছাড়ার পরে তুমি দেখবা যে এমন কিছু কথাবার্তা আমি ওইখানে বলছি, দেখবা যে তোমার ব্রেনের মধ্যে ট্রিগার করতেছে ওইটা, যে আচ্ছা ভাইয়া তো এই জিনিসটা ঠিকই বলছে, আমি তাহলে ভুল পথে আছি, তাহলে আমি মনে হয় এই জিনিসটা এইভাবে করা উচিত ছিল, তাহলে আমি মনে হয় সঠিক পথে নাই। তো এই জিনিসগুলো যখন তোমার মাথার মধ্যে কেউ বলে দিবে, আমাদের কি সমস্যা জানো? আমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারি না। বুঝতে পারছো? আমাদের বড়রা বা আমাদের যে অভিভাবক যিনি থাকেন, সে যখন এসে বলে যে আচ্ছা এই জিনিসটা তোমার ভুল হয়েছে, তখন আমরা যা বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা তো ভুল ছিল। বাট আমরা এতটাই মানে আত্মকেন্দ্রিক, এবং এই যেই জেনারেশন, হ্যাঁ, জেনজি, এই জেনারেশন আসলে মারাত্মক লেভেলের, কি বলবো, একগুঁয়ে টাইপের, যে সে নিজে যেটা বলছে ওইটাই, সে নিজে যেটা ভাবে ওইটাই, আর কাউকে তার গুনার টাইম নাই। তো তুমি যখন ওই ক্লাসগুলো ছাড়বা তখন দেখবে যে এমন কিছু কথাবার্তা ওইখানে তুমি শুনতেছো, যেটা তোমার ব্রেনের মধ্যে ট্রিগার করতেছে যে আচ্ছা তাহলে আমার এই জিনিসটা এইভাবে করা উচিত ছিল, আমি করতেছি না। তাহলে এই জিনিসটা এইভাবে হওয়া উচিত ছিল, আমি করতেছি না। এই জিনিসটা সুন্দর মতো কাজ করবে। তখন হয়তোবা একটা ভিডিওই তোমার জন্য এনাফ হবে শুরু করার ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার বুঝতেছো? যেই 22 জন আছো এই মুহূর্তে। জি ভাইয়া। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা নিচ্ছি, একটু ওয়েট করো, আমি কোয়েশ্চেনটা নিচ্ছি, আমি একটু ধুমাধুম এদের আনসারটা দিয়ে দিই, যারা জয়েন দিয়েছে না, দেয় নাই, বা যারা পরে দিবে, লিখছে যারা। ভাইয়া আমি অ্যারাউন্ড টেবিলে 13 থেকে 14 ঘন্টা থাকি, বাট যখন দিন শেষে পড়ার হিসেব করি তখন দেখি খুবই কম পড়া হয়েছে, অনেক কম। এটার সলিউশন কি? আচ্ছা, এটা চমৎকার একটা জিনিস বলছে। হ্যাঁ, এটা রাকিব ইসলাম। তো এই কোয়েশ্চেনগুলো আনসার দিলে তোমাদেরও অনেক কিছু জানা হয়ে যাবে। এই যে এই প্রবলেমটা কারোর আছে যে তুমি টেবিলে ঠিকই আছো 13-14 ঘন্টা, কিন্তু পড়া হচ্ছে না কিছুই? হ্যাঁ ভাই, আমি আছে। আমার আচ্ছা, একটু এইসবের সমস্যা আছে। এটাকে বলে হচ্ছে হ্যাঁ, আমিও ইফেক্ট। আছি। হ্যাঁ, অনেকেই থাকার কথা। আমিও আছি। হ্যাঁ, 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 থাকার কথা, এটা আমি জানি। এটাকে বলে হচ্ছে হ্যাঁ, ইফেক্টিভ আমিও স্টাডি। আছি। ইয়েস, ইয়েস, থাকার কথা। ভাই আমি জানি এটা ইফেক্টিভ স্টাডি ল্যাক। বুঝতে পারছো? এটার কারণ কি জানো? এটার কারণ হচ্ছে, প্রথম যে পয়েন্ট সেটা হলো উদ্দেশ্যহীন। প্রথমই হচ্ছে উদ্দেশ্যহীন। আরেকটা হচ্ছে অ্যাকচুয়ালি সে জানে না সে কি করবে, জানে না কি করবে কি পড়বে। এটারে আরেকটু ভালো হতে বলা যায় যে তার কোনো প্ল্যান নাই। তার কোনো প্ল্যান নাই, সে কি করবে। সে জানে তাকে পড়তে হবে, এই জন্য সে টেবিলে বসে থাকে, চেয়ার টেবিল নিয়ে,
এবং সে বাদ বাকি কি করবে সেটা সে জানে না, সে বসে আছে। এখন এটার কারণ কি জানো? এটার কারণ হলো ফোকাস না থাকা। ফোকাস আসবে কোথা থেকে ভাইয়া? এগুলার মোটিভেশন টাইপের ভিডিও দেখবা যে হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে, কিভাবে ফোকাস করবা। চেয়ার টেবিলে বসে তুমি কি বলা যায়, অনেক গ্লুকোজ রাখবা, তারপর মাইন্ড ফ্রেশ করার জন্য একটু ইয়োগা করবা, তারপর মেডিটেশন করবা। এই ধরনের অনেক কিছু তোমাদেরকে দেখাবে। ওগুলা দেখা তুমি সুন্দর মতো ঘুমায় যাও, কিংবা সুন্দর মতো তুমি রিলস দেখা শুরু করো, আর ওই পড়াশোনা কিছুই হয় না। এটা বাস্তব। এগুলো শুনে কোনো লাভ নাই। বাট আমি যেটা বলবো তোমাকে, একটু একটু নোট করো। প্রথম ব্যাপার হচ্ছে যে, ভাবো যে যদি এইবার এডমিশনটা শেষ হয়, তাহলে এডমিশন শেষে আমি যদি কোথাও চান্স না পাই, আমাকে কেউ মনে মনে আসলে খারাপ কোনো কিছু আসলে দোয়ার বদুয়া টদুয়া দিও না। কারণ তোমার এই থিঙ্কিং করানোটা আসলে অনেক পেইনফুল, আমি জানি। আমি এখন তোমাকে যেটা থিঙ্ক করতে বলবো বা তোমাকে থিঙ্ক করাইতে বাধ্য করব, এটা আসলে অনেক পেইনফুল। ঠিক আছে? ওকে, দেখো, তুমি এডমিশন পরে যদি তুমি কোথাও চান্স না পাও, তাহলে তুমি একটু থিঙ্ক করো তো তোমার অবস্থান কি হবে, মানে তোমার লাইফটা কই যাবে। একটু একটু থিঙ্ক করো। কারা কারা করতে পারছো বলো? একটু একটু থিঙ্ক করো, চোখ বন্ধ করে থিঙ্ক করো। যদি চান্স না হয়, যদি চান্স না হয়, যারা সেকেন্ড টাইমের আছো ভালো করে, যদি চান্স না হয় তাহলে তোমার জীবনটা কেমন হবে? জীবনটা কেমন হবে? একটু থিঙ্ক করো, যারা আছো এই মুহূর্তে প্রায় 20-30 জন যারাই আছো, একটু থিঙ্ক করো যে মেন্টালি উপর যদি প্রেশার চান্স পড়বে না স্যার। হয়, যে যদি চান্স না হয় কোনো কারণে, ধরো কোথাও তুমি চান্স পাও নাই, তোমার এই পরিস্থিতিটা কেমন হইতে পারে, জাস্ট জাস্ট তুমি একটু থিঙ্ক করো। যারা থিঙ্ক শিক্ষা জীবন করতেছো, শেষ ভাইয়া। হ্যাঁ, যারা থিঙ্ক করতেছো, তারা নিশ্চয়ই কিছু পয়েন্ট পাচ্ছো, কিছু পয়েন্ট পাচ্ছো। আমি জানি তোমাদের এই ফিলিংস গুলো আমি ডিপলি বুঝতে পারবো না, বাট আমি যেগুলো বুঝবো, এই যে সেকেন্ড টাইমের, আমি তো সেকেন্ড টাইমের ছিলাম, তোমরা জানো কি না জানি না, কয়জন জানো? আচ্ছা, তো জি আমি ভাইয়া তো জি জানি। জানি একদম। তোমাদের ফিলিংস গুলো অ্যাটলিস্ট আমি বুঝি, কারণ তোমাদের সাথে মানুষই আমি, ঠিক আছে? তোমাদের সাথেরই মানুষ আমি। তো যেমনটা মনে হয় অ্যাকচুয়ালি, যে তোমার অনেকেরই দেখবা যে পড়াশোনার জীবনটা এখানেই শেষ, মানে তোমার আর পড়াশোনার জায়গা নাই। কারণ কি জানো, তোমরা অনেকে অনার্সেও ভর্তি হও নাই, আমি জানি। তোমরা অনেকে অনার্সে ভর্তি হও নাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ ভর্তি হও ভাইয়া। নাই অনেকে। এবং সেকেন্ড টাইমে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তখন আর তোমার পুরাই ডিপ্রেসড হয়ে যাবে তুমি, যে আচ্ছা তাহলে আমি 1 বছর কেন নষ্ট করলাম। হ্যাঁ, দেন তুমি ওই ডিপ্রেশনে আর পড়বাই না। আর আশেপাশের মানুষজন তো বলবেই যে হুদাই আগে ভর্তি হইলো না কেন, তাহলে 1 বছর সময় দিয়ে কি লাভ হইলো। ওইটা তো গেলই। আমি নিজের কথা বলতেছি, তোমার নিজের কথা, তোমার ভিতরে কেমন ফিলিংস হবে তুমি যখন দেখবা যে সেকেন্ড টাইম দিয়েও তোমার চান্স হয় নাই, সেকেন্ড টাইম দিয়েও তোমার চান্স হয় নাই, তোমার সাথেরই পুলাপান যারা আছে তোমার ফ্রেন্ড, তারা হচ্ছে এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে আছে, আর তোমার চান্স হয় নাই। তো তখন তোমার আসলে মনে হবে যে জীবনটা আসলে বেঁচে থাকার কোনো মানে হয় না, অর্থহীন। কেন জানো? কারণ তুমি কোনো এপ্রিসিয়েশন পাবা না। এপ্রিসিয়েশন পাবা না, কি এপ্রিসিয়েশন? তোমাকে কেউ বলবে না, বাহবা দিবে না যে আচ্ছা বাবা তুমি ভালো কাজ করতেছো। কেউ তোমাকে ভালো চোখে দেখবে না, ভালো চোখে দেখবে না। এখন অনেকে এসে বলতে পারে, এটা কি বলে ভালো চোখে দেখবে না, পড়াশোনায় কি জীবনের সবকিছু নাকি? ওইটা যে বলে ওই ব্যাটার জন্য আমি এটা বলতেছি না। আমি বলতেছি যে সেই সকল মিডল ক্লাস পোলাপানদের কথা, যারা আমার মতো, যারা আসলে এই ধরনের নোংরা পরিবেশে বড় হয়েছে, যেখানে মানুষের চিন্তাধারা নোংরা, তাদের কথা বলতেছি। ঠিক আছে? ডেফিনেটলি ভালো চোখে দেখবে না, বলবে যে এই ছেলে পড়াশোনা করে নাই, চান্স পায় নাই, হুদাই টাকা পয়সা নষ্ট করছে, গেল ওইটা। এবার আসো ফ্যামিলিতে। ফ্যামিলি মানুষজন তোমাকে কিভাবে দেখবে জানো? ফ্যামিলি মানুষের কাছে তুমি একটা লুজার হয়ে থাকবা। লুজার। দেখো, তুমি যখন তোমার আব্বু কিংবা আম্মুর চোখে একজন লুজারের চাহনি দেখবা, তোমার দিকে যখন লুজার একটা চিন্তা ভাবনা নিয়ে উনি তাকাবেন, এটা স্বাভাবিক, খুবই নর্মাল, উনি তাকাবেন, এটা খুবই নর্মাল। কারণ তোমার পিছনে একটা টাকা নষ্ট করছেন না উনি? বলো তো, ক্লাস 1 থেকে তুমি একদম 12 পর্যন্ত কি, যে মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছে তারও কি টাকা লাগে নাই? কত কত টাকা লাগছে আমাদের, লাগে নাই? ফ্রি ফ্রি তো পড়ি নাই, ফ্যামিলি থেকে টাকা দিছে। তো এই যে এত টাকা দিয়ে পড়াশোনা করাইলো, তাদের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হবে না, এবং তুমি মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করো, তোমার সাথে কেউ না কেউ দেখবা যে যে কোনো কিছু করেই কিন্তু আর্ন করতেছে, ফ্যামিলি চালাচ্ছে, এরকম এরকম আছে না তোমাদের সাথে? দেখবা যে ফ্যামিলি চালাচ্ছে তারা, টাকা পয়সা ইনকাম করে। সে জায়গায় তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েও তুমি চান্স পাও নাই। ঠিক আছে? তো ওই জায়গাটাতে ফ্যামিলি মানুষ যখন তোমার দিকে অন্য চোখে তাকাবে, তখন আসলে ফিলিংসটা কেমন, এটা আসলে মানে যে ফিলিংস ওইটা ওই সময় করবে, সে ছাড়া আর কেউ জানে না। ঠিক আছে? তো এই হচ্ছে কয়েকটা পয়েন্ট বললাম। এখন তোমরা আমাকে বাকিরা বলো, তোমরা কি একটু হইলেও চিন্তা করতে পারতেছো যে যদি চান্স না হয় তাহলে তোমাদের লাইফটা কেমন হইতে পারে? জি কারা ভাই, কারা পারতেছো বলো? আমি পারতেছি।
জি ভাই, আমি আছি। বাকিদের কি মানে চান্স না পাইলেও সমস্যা নাই এরকম, যে আচ্ছা ঠিক আছে চেষ্টা করে দেখি, না হইলে নাই এরকম? না না ভাইয়া। ভাইয়া। না ভাইয়া। ওকে। আর আমি পার্সোনালি জানি, আমি তো দীর্ঘদিন তোমাদেরকে নিয়ে কাজ করি, সো আমি জানি যে অনেক অনেক ফিমেল পার্সন আছে যাদের আসলে চান্স না হইলে ডাইরেক্ট বিয়ে দিয়ে দিবে, ডাইরেক্ট বিয়ে, মানে কোনো কথা নাই। তো এই যে একটা ব্যাপার পেইনফুল, সে চাচ্ছে পড়াশোনা করতে এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে হয়তো বা তার ফ্যামিলি তাকে পড়াইতো, কিন্তু সে তার ফ্যামিলিকে এখন বলতেও পারবে না যে আমি পড়তে চাই। তারা বলবে কি, তুমি চান্স পাও নাই তুমি কি পড়বা, এই কথাটা বলবে ফ্যামিলি থেকে। তখন সে আর কি উত্তর দিবে? সে আর কোনো উত্তরই দিতে পারবে না। সে এখানে আসলে মানে চুপ থাকতে হবে তার। এটা হচ্ছে বিষয়। এবং অনেকেই আছে অ্যাকচুয়ালি ওই যে ওই পড়াশোনার যে বিষয়টা, চান্স না পাওয়ার পরে ওইখানে স্টপ, আর পড়াশোনা করবেই না। তো একটা মেয়ের জন্য বিশেষ করে স্বাবলম্বী হওয়া কিংবা পড়াশোনা করা, নিজের একটা পরিচয় পরিচয় তৈরি করা, আইডেন্টিটি তৈরি করা, এটা যে কতটুকু জরুরি এটা আমি ভালো করেই মানে জানি, কারণ আমি ওই পরিবেশে বড় হয়েছি। সমাজে একটা মেয়ের পড়াশোনা জানা কিংবা নিজে স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি। ঠিক আছে, না হলে ওই যে পুঁজিবাদী, তুমি অনেক বেশি মেয়েরা এটা মানে এটা ফেস করে, যে তাদেরকে মনে হয় যে অনেকটা দাসীবান্দির মতো মনে করে সবাই। বিশেষ করে আমাদের সমাজের যারা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাসের মানুষজন আছে, ঠিক আছে, এরকম হয়ে আসছে ভাই। আমার কথা তোমার ভালো না লাগলে কিছু করার নাই, বাট এটাই হয়। তো তুমি যদি একটু পড়াশোনা জানা হয়ে থাকো, তোমার যদি মানে তোমার যদি উচ্চশিক্ষা থাকে, তাহলে কেউ তোমাকে আন্ডার এস্টিমেট করতে পারবে না। কেউ তোমাকে এভাবে এই চোখে দেখবে না যে তুমি মানে যার ঘরে গেছো তার ঘর ছাড়া তোমার কোনো উপায় নাই, এটা যাতে তোমাকে না দেখে। এই জন্য পড়াশোনা জানাটা অনেক জরুরি। তো এই কথাগুলো আমার বলার উদ্দেশ্য কি জানো? তোমরা অনেকেই ডিটাচড হয়ে গেছো অনেক কারণে, অনেক কারণে ডিটাচড হয়ে গেছো পড়াশোনা থেকে। পড়াশোনা করতে ভালো লাগে না, শুরু করতেছো না, ডিপ্রেসড লাগে। তো আমাকে বলো তো, না ভাইয়া। এখন আমাকে বলো তো, এই জিনিসগুলোর থেকে কি ভালো না? মানে এই যে ডিপ্রেশনে তুমি পড়ে আছো এখন, এই ডিপ্রেশন থেকে চান্স না পাওয়ার পরের যে ডিপ্রেশন, এটা কম না বেশি? কম না বেশি বলো পরের ডিপ্রেশনটা? আরো বেশি হই। আরো অনেক বেশি তোমার ডিপ্রেশন। ছেলেদের ক্ষেত্রেও বলতেছি, তোমার নিশ্চিত কোনো একটা চাকরি করা লাগবে বা ফ্যামিলি টানা লাগবে, যদি তুমি ফ্যামিলির মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করো। তাহলে এই যে একটা সিচুয়েশন তোমার, তাহলে এই যে ডিপ্রেশন, এটা কি এখন বেশি, নাকি তুমি যখন চান্স পাবা না, তুমি যখন আলটিমেট লুজার হয়ে থাকবা তখন বেশি? বলো, উত্তর দাও আমাকে। যখন চান্স পাবো না না তখন ভাইয়া। বেশি থাকবে। অনেক বেশি থাকবে। তো তুমি ওই জিনিসটা একটু থিঙ্ক করো, ইমাজিনেশনে নিয়ে আসো যে আচ্ছা আমার লাইফটা কেমন হইতে পারে। যদি এটা ইমাজিনেশন করতে পারো, তাহলে আমার কাজ শেষ। তাহলে আমার কাজ শেষ। তাহলে আমার কাজ শেষ, তাহলে আমি তোমাদেরকে যা বলবো তোমরা তাই করতে রাজি হবা, এটা শিওর। কারণ তুমি যদি ওইটা সুন্দর মতো ইমাজিন করতে পারো যে ভাই আমার এই অবস্থা হইতে পারে, তাহলে আমি তোমাকে বলবো তাহলে এখন কি করার আছে। এখন কি করলে তোমার ভবিষ্যতে এরকম ডিপ্রেশনে পড়া লাগবে না? এখন কি করলে তোমার ফিউচারে এরকম প্রবলেমে পড়া লাগবে না? কারো আইডিয়া আছে যে? ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া আমি প্রতিদিন মানে 2টা চ্যাপ্টার ভালো করে শেষ করি এখন। প্রতিদিন মানে এরকম একটা টার্গেট, মানে মানে কয়টা চ্যাপ্টার আমাকে মানে শেষ করা উচিত? আমি ডেফিনেটলি এটা নিয়ে কথা বলতেছি, সবার কথার আনসার দিব আজকে, অনেক কথাবার্তা বলবো তোমাদেরকে নিয়ে। আমি একটু শেষ করি। আচ্ছা, তো দেখো, এখন কি করলে আসলে প্রবলেমে পড়া লাগবে না? কি করলে প্রবলেমে পড়া লাগবে না বলো? সবাই বলো আমাকে, এটা সবার কাছে আনসার চাই আমি। কি করবে, আমি কাজ কি, তোমার পেশা কি এখন তোমার? কেউ জানো না? অর্ডার বাজার করা। ডিসিপ্লিন মেনে এটা কি? ডিসিপ্লিন মেনে চলা। ডিসিপ্লিন মেনে চলা? এগুলার আগে হচ্ছে স্টাডি। স্টাডির মধ্যেই ডিসিপ্লিন চলে আসে। তোমার পেশা কি, আমি বলছি পেশা কি তোমার এখন, তোমার কাজ কি স্টুডেন্ট হিসাবে? স্টুডেন্ট। পড়াশোনা, পড়াশোনার বাইরে আর কোনো কাজ নাই তোমার। কয়েকজন আছে আমি জানি যারা টিউশনি পড়ায়, যারা ফ্যামিলিও চালায়, তাদেরকে সেলুট ভাই। তোমরা ওই কাজ করতেছো ঠিক আছে, বাট তোমার কাজ তো মেইন হচ্ছে স্টাডি করা। টিউশনি আমি নিজেও করাইছি, আমি নিজেও টিউশনি করে পড়ছি। তো এটা বিষয় না, বিষয় হচ্ছে কি, কেউ তোমাকে বলবে না বাবা তুমি টিউশনি করাচ্ছ, বাবা তুমি কষ্ট করে ফ্যামিলি চালাচ্ছ আর পড়াশোনাও করছো, আচ্ছা চলো তোমাকে একটা সিট দিয়ে দেই। এরকম বলবে? কেউ বলবে এরকম, বলো তো? না কেউ ভাইয়া। বলবে না তোমাকে? ভাই, না। বলবে? তুমি সারাদিন পড়ো, সারাদিন পড়ো, সারাদিন পড়েও যদি চান্স না পাও, তাহলে তোমাকে বলবে না কেউ যে তুমি পড়ছো বইলা, তোমাকে বলবে যে এ তো পড়ে নাই, তো জিরো।
এরকমটা হয়েছে, আমার সাথেও হয়েছে। হ্যাঁ, আমি দুইটারই ফল বুক করি। এখন যেহেতু কোনো একটা জায়গায় চলে আসছি, এখন আমি ফিলিংসটা বুঝি যে আচ্ছা মানুষ কিভাবে ট্রিট করে। বুঝতে পারছো? তো এই জন্য বলবো প্রথম কাজই হচ্ছে স্টাডি করা। একমাত্র স্টাডি তোমার ফিউচারের প্রবলেমগুলো সলভ করে দিতে পারে। এটা কি তোমাদের বিশ্বাস হয়? পড়াশোনার বাইরে তো আর হ্যাঁ কিছু ভাইয়া। করার নাই। তুমি যদি জি পড়াশোনা ভাইয়া। করো, ভাইয়া। তাহলে তোমার এই যে ফিউচারের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তাহলে এখন আমাকে বলো তো, তোমার লাইফের এত বড় প্রবলেম তুমি যদি চান্স না পাও, এত বড় প্রবলেম তোমার হয়ে যাবে, তাহলে এটার পিছনে দায়ী হচ্ছে স্টাডি না করা। তাহলে তুমি কেন এখন পড়াশোনা করতেছো না? এটার এটার কি মানে কোশ্চেন করছো নিজেকে কখনো, যে কেন আমি পড়াশোনা করতেছি না? নাকি এগুলা মাথায় আসে নাই আমি যা যা বলছি? চুপচাপ থাকতেছো কেন? আচ্ছা আমি তো ভাইয়া, গুচ্ছ তোমাদেরকে লাইভ পরীক্ষা নিচ্ছি, বলো। কবে হতে পারে? গুচ্ছ পরীক্ষা এপ্রিলে ধরে নাও, এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের ফার্স্ট উইকে হবে। ওকে। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করো তোমরা, যে তোমরা কেন পড়াশোনা করতেছো না? যারা করতেছো না, কেন করতেছো না? তোমরা কি এই ধরনের জিনিস চিন্তা করো নাই, নাকি এমনি করতেছো ভাই না মানে? আমি আমার প্রশ্নটা করতে পারি? আমার কালকে পরীক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। ভাই আমি একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কালকে করো আমার করো, একটু পড়া। বলো বলো। হ্যালো। ভাই চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষা তো ইয়া মানে সাস্টের পরে। হুম। তো মানে প্রিপারেশন কেমনে নিব, মানে যারা এই দুইটারই মানে টার্গেট করছে? আচ্ছা, মানে তুমি চিটাগাং ইউনিভার্সিটি হচ্ছে পরীক্ষা দিবা, তাই? আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছো? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া। শোনা যাচ্ছে। আচ্ছা, তো চিটাগাং হ্যাঁ ভাইয়া। ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি আসলে দেখো, আমি যেটা বলবো যে তুমি তো সাস্টে পরীক্ষা দিবা নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো সাস্টে পরীক্ষা দিবা, আবার ওই দিনের পরে জি হচ্ছে ভাই। তোমার চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষা। এখন কি করবা দেখো, তুমি হচ্ছে প্যারালালি পড়বা। প্যারালালি পড়বা, এই মনে করো হচ্ছে দুইটা লাইন, এটা হচ্ছে প্যারালাল, তার মানে হচ্ছে ধরো উপরেরটা সাস্ট, নিচেরটা হচ্ছে সিইউ। তো এখন তুমি প্যারালালি বলতে কি বুঝাইছি, তোমার দিনের একটা টাইম তুমি সাস্টের জন্য পড়বা, আরেকটা টাইম তুমি সিইউ এর জন্য পড়বা। তোমার টার্গেট কি, মেইন টার্গেট কি? তুমি কি সাস্টেই পড়তে চাও, নাকি সিইউ তে পড়তে চাও, নাকি জাস্ট পরীক্ষা দিয়ে টেস্ট করতে চাচ্ছো, যেটাতে হয়ে যাও চলে যাবা? মানে মানে চিটাগাং ইউনিভার্সিটি যদি ভালো সাবজেক্ট পাই তাহলে ভর্তি হ্যাঁ, হবো আর কি, বাট সাস্ট হলো মেইন টার্গেট আর কি আমার। সাস্ট মেইন টার্গেট। তার চিটাগাং মানে ইউনিভার্সিটি ব্যাকআপ বলতে পারেন। হ্যাঁ, মোটামুটি ব্যাকআপ এবং মেইন। তো আমি বলতেছি কি, যে এই জায়গায় ব্যাকআপ আর মেইন দুইটা আলাদাভাবে আলাদা চোখে দেখো না। কেন বলতেছি, কারণ দুইটাই আসলে তোমার লাইফের একটা বড় সড়ো পরীক্ষা। কোনটাতে হয় তুমি জানো না, মানে একটা ভাগ্যের উপরও নির্ভর করতেছে অনেক কিছু। তো আমি বলবো যে প্যারালালি মানে দিনের দুইটা টাইম ভাগ করবা, এবং ওই দুই টাইমের মধ্যে তুমি এই সাস্টের যেই পড়াশোনা, সিইউ এর যেই পড়াশোনা, দুইটা সুন্দর মতো ভাগ করে নিবা। এইভাবে ভাগ করে নিয়ে ইন্ডেক্স আকারে লিখবা যে আমি এই এই টাইমে সাস্টের এগুলো পড়বো, এই টাইমে আমি সিইউ এর এগুলো পড়বো। তাহলে এইভাবে করে করে তুমি সামনের যত ভাইয়া দিন আমি আছে হচ্ছে তুমি এইভাবে। সিলেটের, মানে আমিও তো মানে চট্টগ্রামে পরীক্ষা দিব। আচ্ছা, যারাই দিবা তারা একটু খেয়াল করো, সমস্যা নাই। এটা ইন জেনারেল একটা জিনিস। তো তুমি দেখো দুইটার জন্য সুন্দর মতো তুমি প্যারালালি পড়বা, মানে এটা যাতে না হয় আমি একটার জন্য বেশি ভাইয়া পড়তেছি কথা একটার জন্য ভালোভাবে কম বোঝা পড়বো। যাইতেছে না। ভাইয়া কথা বেজে আসতেছে। আচ্ছা, ঠিক আছে, নেটওয়ার্ক ওয়েট। প্রবলেম। আচ্ছা, একটু একটু ওয়েট, আমি দাঁড়াও, আমি ঠিক করতেছি নেটওয়ার্কটা। হ্যাঁ, এবার ঠিক আছে। জি ভাইয়া। জি ভাই। ওকে। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে এমন যাতে না হয় সাস্টের জন্য, এটা সবার জন্য বলতেছি যারা দুই জায়গায় পরীক্ষা দিবা এবং দুই জায়গার প্রিপারেশন আলাদা। এটা সবাই ফলো করবা। অনেকে আছে যে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, আবার সেকেন্ড টাইমও দিচ্ছ, তাদের ক্ষেত্রেও এটা আসলে মানে কাজ করবে, খেয়াল করো। তুমি দিনের একটা টাইমে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে মনে করো ফার্স্টে পরীক্ষা দিতে চাচ্ছ, ওইটা ওইটা ইন্ডেক্স আকারে তুমি সাজায় রাখবা যে আমি এই জিনিসগুলো পড়বো। টপিকগুলো সাজায় না রাখলে আবার প্রবলেম হবে, তখন বুঝতেই পারবা না যে কি কি পড়বা, কি কি পড়বা না। আর সিইউর জন্য এভাবে করে সুন্দর করে আলাদা করে রাখবা, এবং তোমার কাজ হচ্ছে দিনের একটা টাইমে তুমি সাস্ট পড়বা, আর একটা টাইমে তুমি সিইউ পড়বা, যাতে করে পরীক্ষার সময় গণায় আসলে যাতে এমন না হয় তুমি একটা বেশি পড়ছো আরেকটা পড়োই নাই, তাইলে আসলে উভয় সংকটে পড়বা। এই জন্য বলবো যে তুমি বুঝে বুঝে নিজের সময়কে ভাগ করে, টপিক ভাগ করে তুমি দুইটাতে সমানভাবে সময় দিয়ে যাবা। এটা তোমার জন্য ভালো হবে। আর
যেহেতু সাস্ট এবং তুমি সিইউ দুইটাতে তো সায়েন্স ইউনিটে পরীক্ষা দিবা, তাই না? তো সায়েন্স ইউনিটে হ্যাঁ ভাইয়া। পরীক্ষা দিলে তো এটলিস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তো কমন সাবজেক্ট। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি অপশনাল, যদি দাগাইলে দাগাবা, না দাগাইলে নাই। বাট এগুলো তো কমন কমন সাবজেক্ট। তো এগুলো তো এমন না যে তুমি যে বই পড়তেছো এটা সাস্টের জন্য একটা আবার সিইউর জন্য আরেকটা, ব্যাপারটা এমন না। তো সুন্দর করে দুইটা আলাদা করে পড়বা, দেখবা যে বেশিরভাগ জিনিসই তুমি সাস্টের জন্য যদি পড়ে যাও তাহলে দেখবা যে সিইউতে এসে তোমার সময় বেশি লাগতেছে না। সেম জিনিসই তো পড়তেছো, বাট এমসিকিউ আকারে পড়তেছো। বুঝতে পারছি? জি ভাইয়া, ধন্যবাদ। ওকে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, যারা শুরু করে নাই পড়া তারা আমাকে একটু বলো যে কি জন্য শুরু করতে পারো নাই। এটা কি তোমার পরবর্তী ব্যাপারগুলো ভাবতে পারতেছো না, নাকি মানে সমস্যাটা কি, শুরু করতে পারতেছো না কেন? এটা আনসার আগে দাও, পরবর্তী কথা পরে বলবো। এটার আনসার জানতে চাই আমি। হবে কি হবে না এই জন্য। আচ্ছা, হবে কি হবে না এই জন্য পরে। হ্যাঁ মানে ভাইয়া আমি জিপিএ কম। জিপিএ কম তো কি তুমি গুচ্ছে পরীক্ষা দিতে পারবা না? হ্যাঁ, গুছিয়ে দিতে আহ, পারবো। তাহলে কিন্তু জিপিএ ওই যে কম। সাবজেক্ট যদি ভালো না আসে, এটার ভয় থাকে। তো সাবজেক্ট ভালো আসবে কি আসবে না এটা তো অলরেডি যেটা হবে সেটা তো হবে। এটা কি চেঞ্জ করতে পারবা তুমি? পারবা? না। তো যেটা চেঞ্জ করতে পারবা না সেটা নিয়ে ভাবাটা আসলে সময় নষ্ট হওয়া না? এটা তো ভ্যালিড রিজন না যে আমার একটা জিনিস আমি চেঞ্জ করতে পারবো না, ওইটা নিয়ে যদি আমি বাকি কাজগুলো না করি। তুমি যেটা চেঞ্জ করতে পারবে না এটা ছাড়াও তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলো তোমাকে সিসি অফার করতেছে। ঠিক আছে, পাবলিক ইউনিভার্সিটির মধ্যে একটু নিচের দিকে, বাট হোয়াট এভার ইট ইজ, তোমার নিচে আর উপরে বলতে কিছু নাই। ভার্সিটি ভার্সিটি তো ভার্সিটি, মানে ঘুরে ফিরে তো সেমই জিনিসগুলো। তো এমন না যে তুমি ফার্স্টে পড়ছো দেখে তুমি বিশাল কিছু একটা হয়ে গেছো, আর হাজি দানেশে পড়ছো দেখে তুমি কিছুই না, ব্যাপারটা তো এমন না। তোমরা বুঝো না অনেকে, এই জন্য এই কাজটা করো। তো আমি বলতেছি কি যে এগুলা হুদাই টাইম নষ্ট করবা না, যে আমার এই সাবজেক্ট পাবো না ওই সাবজেক্ট পাবো না। তুমি তো আগে ভালো স্কোর করো, তুমি তো আগে একটা ভালো নাম্বার আগে আনো, তারপর যায় তুমি দুনিয়ার জায়গায় মানে চিন্তা কইরা বলা শুরু করে যে আমার তো রিকোয়ারমেন্ট হচ্ছে না, রিকোয়ারমেন্ট হচ্ছে না। এটা পরে পাওয়া যাবে, কিন্তু তুমি তো আগে তোমার স্কোরটা নিশ্চিত করো যে আমি এত স্কোর পাওয়ার মতো উপযুক্ত হয়েছি। কিছু না কিছু একটা তো ব্যবস্থা হবে নাকি? সো এরকম করা যাবে না। আচ্ছা, তো যেইগুলা শুনছি এগুলা হচ্ছে কমন জিনিস, বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি এতক্ষণ, তো এই জিনিসগুলো যারা একটু ইমাজিন করতে পারবা যে পরবর্তী লাইফ কেমন হবে, তারা অ্যাটলিস্ট পড়াশোনায় ফোকাসড হওয়ার কথা, আমি যেটা মনে করি। বুঝতে পারছো? তো এই পড়াশোনাটা কিভাবে করব এই জিনিসটা আমি একটু পরে আলোচনা করব। আর কেন পড়াশোনা করা উচিত তোমার এই মুহূর্তে, এই জিনিসটা মানে কেউ এমন আছো যে ভাই আমি এখনো কনফিউজড ভাই, আমি আসলে ভিতরে কাজই করে না আমি পড়বো কিনা, এরকম কেউ আছো? না মনে হয় ভাইয়া। ওকে, তাহলে ঠিক আছে, এটা গুড। আচ্ছা, পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী কোয়েশ্চেনটা আমি দেখি, দাঁড়াও। পরে বলছে যে আর্থিক সমস্যা, অসুস্থতা হচ্ছে। ওকে, আর্থিক সমস্যা, এটা তো আর কিছু করার নাই ভাই। তারপর বাকিগুলো, বাকিগুলা সবটা হলো নতুন ভার্সিটি। ওকে, কত সমস্যা সবার, এগুলিতে সেশন জট হয় ভার্সিটি প্রিপারেশন থেকে ইঞ্জিনিয়ারিং এর জন্য। গুচ্ছ থেকে সাস্ট বেরিয়ে যাওয়াটা ছিল মানসিক ধাক্কা, এটা নিজের প্রতি আত্মবিশ্বাস কমে গেছে। আমার মনে হয় ভালো হয়েছে কিভাবে। আচ্ছা, অনেক ধরনের কথাবার্তা। তো এর মধ্যে একটা কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে কমন, যে গুচ্ছ থেকে সাস্ট বের হয়ে গেছে এই ব্যাপারটা মানতে পারতেছে না অনেকে, তাই তো? এখন দেখো, গুচ্ছ থেকে সাস্ট বের হয়ে গেছে এই জিনিসটা মানে মানতে না পারাটা, হ্যাঁ, এটা আসলে এমন একটা জিনিস যে তুমি মানলেও যা, না মানলেও তা। কারণ কারোর কিছু যায় আসে না। কারণ আমাদের কর্তৃপক্ষ কারোর কিছু যায় আসে? বলো তো, তুমি যদি মানো আর না মানো, মানো আর না মানো, না ভাইয়া। না তাদের ভাই। কিছু আসে যায়? তাহলে তারা তাদেরকেই নিবে যারা পরীক্ষার হলে এক্সাম হলে বসবে এবং প্রিপারেশন নিয়ে আসবে। যারা ওইখানে বসে এমসিকিউ দাগায় দিয়ে আসবে, তারা তাদেরকেই নিবে। নাকি বলবে যে আচ্ছা বাবা তুমি এতদিন পড়ছো, জিএসটি জন্য কষ্ট করছো, ঠিক আছে, তো এখন তুমি যেহেতু কষ্ট করছো তোমাকে একটা সিট দেওয়া যায়, এরকম বলবে? বলবে না। এটা হচ্ছে আমাদের সোসাইটি, এরকম কিছুই বলবে না। তো যে বাস্তবতাটা তুমি অলরেডি তোমার চোখের সামনে চলে আসছে, তো সেটা নিয়ে যদি এখন তুমি পড়ে থাকো যে আমি ধাক্কা খাইছি, এখন লাইফে অনেক কিছু হয়ে যেতে পারে। ধাক্কা খাওয়া না খাওয়া এটা আসলে ডিফারি করে না। মনে করো যে তুমি সাস্টে আসছো, ঠিক আছে, সাস্টে আসার পরে তুমি মনে করো যে সিসি পাইছো, আইপিই পাইছো, তারপর ধরো অনেক অনেক রয়্যাল সাবজেক্ট পাইছো। ওকে, ভালো কথা। ঠিক 2 মাস পরে, 2 মাস পরে
তোমার সাথে এমন কোন একটা কাহিনী ঘটলো ভার্সিটিতে যে তোমাকে জেলে ঢুকাইয়া দিল। ওই যে বুয়েটে হয়েছে না, বুয়েটে দেওয়ার দাবিতে দেখো দেখো না যে কিছু কিছু ভাইদেরকে কদিন পর পর জেলে ঢুকায় দেয় অপকর্মের কারণে, নানান কারণে। ওরা তো সবাই ভালো ভালো সাবজেক্ট পড়ে, বুয়েটের পোলাপান, ডিউর সিএসসি তে পড়া পাবলিক অনেকেই আছে যাদেরকে মানে ভাগ্য তাদেরকে ওইখানে নিয়ে যায়, কোন একটা অকারেন্স হয়ে যায়। তো এই যে একটা অ্যাক্সিডেন্ট, তারপর মনে করো যে আরেকটা উদাহরণ দিই আমি, মনে করো যে আবরার হত্যা, ঠিক আছে? আবরার হত্যার ব্যাপারটা কি জানো সবাই? জানার তো কথা। তো আবরার হত্যা জি যে হইলো, ভাইয়া। ওইখানে তো সবাই কি ছিল, বুয়েটিয়ান ছিল না? দেখবা যে জি ভাইয়া। ত্রিপলি, তারপর সিএসসি, এই পোলাপান গুলাই ছিল। তো এখন যারা আবরার হত্যা করছে তাদের মধ্যে এক দুইজন ছাড়া বাকিরা ছিল ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে কি জানো? ওইখানে তুমিও যদি থাকতা তাহলে ওদের প্ররোচনায় তুমিও মারতা। বুঝতে পারছো? কারণ মানুষ পৈশাচিক আচরণ করে কোনো কোনো সময়। তোমার বন্ধু যখন মানে তোমাকে আসলে ইনফ্লুয়েন্স করে কোন একটা কাজ করতে, তুমি যখন ইনফ্লুয়েন্স হয়ে যাও কোন একটা থ্রোতে, তখন তুমিও কাজটা করবা। তো তোমার ওই মনে করো যে বুয়েটেই চান্স পাইছো তুমি, কোনো কারণে তোমার ওই সকল ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুমি পড়ে গেছো যারা আবরার হত্যা করছে, তাহলে তুমি কি বুয়েটে যাওয়ার পরে তোমার লাইফ কি চেঞ্জ হয়েছে, নাকি তুমি আরো বিপদে পড়ছো? বলো। বিপদে পড়ছে। বিপদে পড়ছো, বাট তুমি কি আগে থেকে জানতা তোমার সাথে এগুলা ঘটবে? বা ওই যে বুয়েটের যারা এখনো জেলে আছে তারা কি জানতো বুয়েটে গেলে সে এরকম কিছু হবে তার লাইফে? তারা তো আগে থেকে জানতো না। তো আমরা এরকম করে অনেক কিছু আগে থেকে জানি না যেটা আমাদের জন্য ভালো না। বাট যেটা ভালো কিংবা যেটা খারাপ এটা যেহেতু আমরা আগে থেকে জানি না, তো ওইটা নিয়ে কেন আমি বসে থাকবো? আমি কেন মানবো না যে সাস্ট বের হয়ে গেছে, এখন আমি মানবো না, পড়বো না? এটা কি মানে বাচ্চামো করলে লাভ আছে কোনো, বলো তো? কারণ আমাদের সোসাইটি তো এমন না। তো এরকম থিঙ্কিং করা আসলে শিখতে হবে, আমি যেটা মনে করি। আমি কি মেসেজটা বুঝাইতে পারছি তোমাদেরকে? জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া। ভাই ওকে, তারপর আরো অনেক প্রবলেম। ভাইয়া একটা অফলাইন এক্সাম বেঁচে তো ভর্তি হয়েছি, উইকে 5টা এক্সাম থেকে একটা না। তো এখন এক্সাম দিতে গিয়ে দেখছি আমার অনেক পড়া আরো বাকি, খুব খারাপ মার্ক আসতেছে। আমি কিন্তু ওই বাকি পড়াটা শেষ করার আগেই আমার আরেকটা এক্সাম আসে, দেন শেষ হইতেছে না, পড়ি, ভুলি, কিভাবে কি করব কিছু বুঝতেছি না। আচ্ছা, এটা আসলে হয়, আমার সাথেও হয়েছে, তোমাদের সাথেও হবে। দেখবা যে এক্সাম বেচে ভর্তি হইলে যে ওরা যে এক্সামের যে রুটিনটা দিয়ে দেয় লাইভ এক্সাম গুলা, হ্যাঁ, ওই লাইভ এক্সামের সাথে তুমি তাল মিলাই পারতেছো না। দেখবা যে একটার পর একটা চ্যাপ্টার নিয়ে নিচ্ছে, তুমি ওই চ্যাপ্টারের প্রবলেমটা সলভ করার আগে আরেকটা চ্যাপ্টার চলে আসতেছে, কি করবা? তো এই জন্য আমি বলবো যে এক্সাম বেচ আসলে সেই রকম এক্সাম বেচে তুমি যাও যে এক্সাম বেচে আসলে কোনো লাইভ এক্সাম বলে কিছু নাই, যেখানে তুমি ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা, যেমনটা আমি করে দিছি তোমাদেরকে। আমার এক্সাম বেচে আসো, আমি ইচ্ছা মতো দিয়ে দিছি যে তুমি যখন ইচ্ছা তখন পরীক্ষা দিতে পারবা। বুঝতে পারছো? হ্যাঁ কোনো ভাইয়া, ধরাবাঁধা নিয়ম আসি। নাই। তো এই জন্য এটা ভালো যে এমন কিছু জিনিসে ভর্তি হও যেখানে, অথবা নিজে ভাষায় পরীক্ষা দাও। আমি বলবো যে তুমি ওই অনলাইনের যেই বা অফলাইনের যেই এক্সাম বেচাছো ওইটাতে এখন না যাও, কারণ তুমি ডিপ্রেসড হয়ে যাচ্ছ যেহেতু। এক্সাম গুলা দিয়ে যদি তুমি কারেকশন করতে না পারো যে আমার কি কি ভুল যাচ্ছে, তাহলে আবার আরেকটা এক্সাম দিতে চলে যাও, তাহলে ওই এক্সাম দেওয়ার ফলাফল হচ্ছে জিরো, জিরো। ঠিক আচ্ছা আছে? ভাইয়া, যে অফলাইনের সাথে যে অনলাইন যে ফ্রি যে দেয় উদ্ভাসে, তো ওইটার বেলায় কি করবো? ইগনোর করতে হবে? দেখ, বুঝি নাই তোমার কথা। উদ্ভাসের বেলায় যে অফলাইনের সাথে অনলাইনও ফ্রি দিয়ে দেয় আর কি, যখন আর কি অফলাইনে এক্সাম হয় তারপর আবার অনলাইনেও এক্সাম হয়, এটার বেলায় কি করব? যদি ফ্রি ফ্রি পেয়ে যাও তাহলে অবশ্যই এক্সাম দাও, পারো আর না পড়ে একটা এক্সপিরিয়েন্স হইলো, খারাপ কি? বাট ডিপ্রেসড হওয়া যাবে না, না পারলে নাই। ধরে নিবা যেগুলো পাই না এগুলো আমি এসে বাসা ঠিক করবো। বাট যাদের প্রবলেমটা হয় যে আমি ওইটা কারেকশন করার আগে আমার এক্সাম দিতে হচ্ছে বাধ্যতামূলক, নাহলে টাকা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, তাদের ক্ষেত্রে এটা বলছি আমি। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আরো কিছু কোয়েশ্চেন আছে, দাঁড়াও আমি কোয়েশ্চেনটা দ্রুত নিয়ে নেই, বাদে তোমাদের সাথে আমি তোমাদের কোয়েশ্চেন গুলো নিচ্ছি, দাঁড়াও। ভাইয়া আমার কোয়েশ্চেন আছে। অবশ্যই অবশ্যই নিবো নিবো, জাস্ট জাস্ট এ মিনিট, ওয়েট এ মিনিট। প্রবলেম, আমি তো ভাবছিলাম আমার মতো কেউ নাই, এখন দেখি আছে। কেমিস্ট্রি বেশি সমস্যা হচ্ছে, হ্যান তেন। ওকে, কনসেন্ট্রেট করতে পারতেছি না। রেজাল্ট এক্সাম পারবো না মেবি, আসলে ওকে সাস্ট নিয়ে অনেকের অনেক কথাবার্তা, অনেকের রিকোয়ারমেন্ট নিয়ে ঝামেলা। তারপর ভাইয়া ইউনিভার্সিটি, খুলনা, কুমিল্লা ইউনিভার্সিটিতে এক্সাম সেম ডেটে, খুলনা আর কুমিল্লা সেম ডেট, কিভাবে অ্যাটেন্ড করবো ভাইয়া? এটা কি সত্য নাকি? একই ডেট দিয়ে দিছে নাকি কুমিল্লা আর খুলনা? এরকম হলে তো ঝামেলা।
আচ্ছা, ওকে। ভর্তি হয়েছি, এক্সামও দিচ্ছি, কিন্তু এক্সাম হলে সব ভুলে যাই। আচ্ছা, মানে এই প্রবলেমটাও আসছে যে এক্সাম হলে যায় সব ভুলে যাচ্ছে, কিন্তু বাসায় বসে পরীক্ষা দিচ্ছে, কিন্তু এক্সাম হলে যায় ভুলে যাচ্ছে। এই জিনিসগুলো আছে। আচ্ছা, অনেক অনেক মেসেজ। তারপর আজ মিরা, ওকে। তুমি তো মনে হয় আসো, তোমার কথা নিচ্ছি আমি, তোমারটা আর পড়লাম না, ওয়েট। তারপর আর অনেক কিছু দেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। আচ্ছা, তো কোশ্চেন যেগুলো আসছে যে এক্সাম নিয়ে, যেটা বললাম যে ভুলে যাচ্ছে পরীক্ষা হলে যায়, তো তাদের ক্ষেত্রে কি করবা? যে ভাই ভুলে যাচ্ছি, ভাষায় পারতেছি, কিন্তু এক্সাম হলে যায় বুঝে, মানে ভুলে যাচ্ছি, এটাকে বলে হচ্ছে ভীতি। ঠিক আছে, এক্সাম হলের ভীতি, এক্সাম হল ভীতি। তো এক্সাম হলের ভীতিটা কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্র্যাকটিস। কি প্র্যাকটিস? এক্সাম প্র্যাকটিস। তোমার এক্সাম নিয়ে যদি প্রবলেম হয়, তুমি প্রচুর এক্সাম দিবা। এখন যদি 5টা এক্সাম দাও, তাহলে তুমি এক্সাম, যেহেতু প্রবলেম হচ্ছে, তুমি এক্সাম দিবা 10টা করে। দরকার হয় সারাদিন এক্সাম দাও, মানে একদম পাগল হয়ে যাও এক্সাম দিতে দিতে। বাট এটা ঠিক করার উপায় হচ্ছে এইটাই, এক্সাম দিতে হবে, এক্সামের বাইরে আর কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি মেসেজের কথাবার্তা প্রায় বলে দিছি। আর আমি একটু ইন জেনারেল কথাবার্তা বলি, তারপর তোমাদের কোশ্চেন নিচ্ছি। যারা শুরু করতে চাচ্ছ, বুঝতেছো না কি করবা, তাদের ক্ষেত্রে আমি বলি, আমাদের কোর্স এটা অনেক আগে থেকেই রানিং। এই কোর্সে যারা শুরু থেকে ছিল তারা জানে, এখানে অনেকগুলো রোডম্যাপ ক্লাস আছে। রোডম্যাপ ক্লাসে তোমাকে শিখাবে যে কিভাবে শুরু করতে হয়, হাউ টু স্টার্ট, এবং তোমাকে বলবে যে কোন সাবজেক্ট কিভাবে পড়বা। সাবজেক্ট ওয়াইজ আমি বলে দিছি না তোমাদেরকে, মনে আছে? কারা করছো ক্লাস? কিভাবে পড়বা এটাও আছে। তারপর তোমার এখানে কোন প্রসেসে আগাবা, সব কিছু বলা আছে। সো আমি মনে হয় না এটা নিয়ে আর নতুন করে কিছু বলা লাগবে। ওই ক্লাসগুলো ভালো মতো দেখো। আরেকজন লিখছে, দেখছি যে ভাই আপনি আমাদেরকে নিয়ে ইনসিনসিয়ার হয়ে আছেন। তো এটা নির্ঘাত হচ্ছে, কি বলবো, বলদ ছাড়া আর কিছু না। কারণ এই বলে বলতেও পারবে না আমি শিওর যে কয়টা রোডম্যাপ ক্লাস আছে। ঠিক আছে, ওই রোডম্যাপ ক্লাস করার পরে যদি সে বলে যে ভাই ইনসিনসিয়ার, তাহলে আসলে মানে এটা কিছু বলার নাই। তোমরা কারা কারা রোডম্যাপ ক্লাস করছো একটু আওয়াজ দাও তো, বলো তো। কারা রোডম্যাপ ক্লাস হ্যাঁ, করছো, কয়টা করছি। করছো? তো তোমার, করছি। এখন তোমরা যারা করছো তারা বলো তো, মানে রোডম্যাপ ক্লাসের বাইরে আর কিছু তোমাদের জানার আছে যে কিভাবে শুরু করবা, এরপরে বুঝতেছো না, এরকম কেউ আছো? যারা রোডম্যাপ ক্লাস করছো তারা আমাকে এটা বলো যে রোডম্যাপ ক্লাসে আমি যেই পদ্ধতিতে শুরু করতে বলছি, এটার বাইরে আর কি কিছু আছে যে এরপরেও তোমাদেরকে অন্য কোনো ভাবে ওয়েতে বলা উচিত যে এইভাবে পড়ো। কি মনে হয় তোমাদের, যারা না ক্লাস করছো ভাইয়া, তারা? মানে ভালোভাবে বুঝিয়ে বলছেন সবকিছু। তো আমি পর্যাপ্ত পরিমাণে তার কোনো অনেক উপকার বেশি ক্লাস নিছি, লাইভ ক্লাস নিছি, থাকে না। মেন্টরশিপ নিছি, এবং অনেক বেশি অ্যাক্টিভিটিস ছিল। এত পরিমাণ রিসোর্স আছে এই মুহূর্তে, আমি বলবো যে যারা শুধুমাত্র মেন্টরশিপ আর রুটম্যাপ দেখবে, তারা আসলে মানে আর কোথাও যাওয়ার দরকার নাই, কারোর কোনো ভিডিও দেখার দরকার নাই, তারা এগুলাই তাদের জন্য এনাফ হবে। এরপরেও সে বলতেছে যে এরকম ইনসিনসিয়ারের যে ব্যাপারটা, সে, আমি শিওর সে বলতেও পারবে না এখানে রুটমেট কয়টা আছে আর মেন্টরশিপ ক্লাস কয়টা আছে, সে নিজেও জানে না এখানে কি আছে। ঠিক আছে, সো এরকম কাজ করবা না। কথাবার্তা বলার আগে লিস্ট, মানে এইটা তোমার সেন্সে থাকা উচিত যে আমি যাকে বলতেছি বা যে যা কন্টেন্ট নিয়ে বলতেছি এটা কি সত্যি কিনা। তুমি রোডম্যাপ গুলো যা দেখো, হিউজ পরিমাণ জিনিস আছে, রিসোর্স আছে। তুমি দেখতেছো না, এটা তোমার তোমার ফল্ট। এটা তো আর কেউ তোমাকে জোর করে ভাই, তোমাকে খাওয়া দিতে পারবে না। কথা আসতে আসতেছে না আমার? আমার ফোনে আসতে শোনা যাচ্ছে? আসতে হবে কেন, বাকিরা শুনতেছো না? না, সাউন্ড ঠিক আছে, শোনা যাচ্ছে সাউন্ড ঠিক ঠিকভাবে। আছে, তোমার মনে হয় নেটের প্রবলেম। আচ্ছা, এই হচ্ছে বিষয়, শুরুর ব্যাপারটা গেল। এখন আমি তোমরা যারা আছো তাদের কোশ্চেন গুলা নিবো। ওকে, ওকে। অনেকেই হ্যান্ড রাইজ করছো। ওকে, প্রথমেই হচ্ছে মিমি, বলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভাই অবস্থা বেহাল। ভাইয়া আর ইউতে প্রথমত যে এ ইউনিট আর সি ইউনিটের প্রিপারেশন নিতেছি এখন। আর্টস আর সায়েন্স দুইটা একসাথে, তো দুইটা ইউনিট ব্যালেন্স করতে গেলে কম বেশি হয়ে যায়। তো ভাইয়া দুইটা ইউনিট ব্যালেন্স করবো কিভাবে, একদম সেম সেম? আমি আসলে বুঝি না এই ব্যাপারটা, যে তুমি যদি সায়েন্সের জন্য প্রিপারেশন নাও তাহলে আর্টসের জন্য প্রিপারেশন নিচ্ছ কেন? মানে এটা কাহিনীটি আমি জানি না, এই জন্য জিজ্ঞেস করতেছি, তুমি ফ্রিলি বলো। ভাইয়া ব্যাকআপ। ব্যাকআপ হিসেবে তুমি অন্য ইউনিভার্সিটি রাখবা, অন্য ইউনিট রাখবা, সায়েন্সের ইউনিট রাখবা, বাট তুমি আর্টসের সাবজেক্টে মানে যাওয়ার দরকারটা কি, বলো। তোমার হাতে তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, নাকি তোমাকে রাজশাহীতেই পড়তে হবে, এরকম কিছু? না, এরকম না। আচ্ছা, যাই হোক, তুমি কি প্রিপারেশন নেওয়া শুরু করছো আর্টসের জন্য?
হ্যাঁ, করছি। তাহলে এই যে তোমার জন্য আমি একটু দাঁড়াও দেখাই দিচ্ছি। যেহেতু শুরু করছো তাহলে তো এখন আমি বলতে পারবো না যে আচ্ছা বাদ দাও, এটা এটা ভালো হবে না, খেয়াল করো। তুমি দেখো তোমার মেইন টার্গেটে কি, আর্টস না সায়েন্স, নাকি এটা সাবজেক্ট হলেই হবে, কোনটা? ভাইয়া আর্টস এর ল হইলে ঠিক আছে, আমার জন্য পারফেক্ট, আর অন্যগুলা দরকার নেই। আর সায়েন্সই মূলত। সায়েন্স হচ্ছে তোমার মেইন ফোকাস, তাই না? মেইন। আর আর্টস হচ্ছে তোমার অপশনাল, যে আচ্ছা ব্যাকআপ হিসেবে থাকলো। ওকে, তাহলে এই জন্য আমি বলবো যে আর্টস তুমি এর ভাই যদি ল হয় তাহলে পড়বো, না ল না হ্যাঁ, হলে পড়বো। আচ্ছা ল, আইন 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 বিষয় থাকলে পড়বা, নাইলে পড়বা না, তাই তো? ওকে, হুম তাহলে হুম আমি তোমাকে কিছু ল দেখায় দেই, তুমি যদি ল নিয়ে পড়তে চাচ্ছ। খেয়াল করো, লটা হচ্ছে যে এই যে তুমি সায়েন্সের জন্য প্রিপারেশন নিছো, সায়েন্সের জন্য যে প্রিপারেশন নিছো এটাকে তুমি মেইন রাখছো। তো তুমি যেটাকে মেইন রাখছো, লয়ে বলে ওইটাতেই বেশি সময় দিবা। বুঝতে পারছো? ল এটাই বলে যে তুমি যেটাকে মেইন রাখছো ওইটাতে সময় দিবা। এখন ভাই কিভাবে কি করব, মিক্স হয়ে যাচ্ছে, কোনোটাতে বেশি সময় কোনোটাতে কম সময়। তো তুমি যেহেতু হাজার কয়টা লাভ। আর্টসে ল নিয়ে পড়তে চাচ্ছ আর কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ না, তাহলে তুমি যেখানে এখানে তোমার সুযোগ কম, এখানে তুমি সুযোগটা কম পাচ্ছ, তাহলে যেটা সুযোগ কম পাচ্ছ সেটা তুমি সময় বেশি দিবা কেন? আমার কথা কি বুঝতেছো? যেটাতে সুযোগ কম সেটা তুমি টাইম বেশি দিবা কেন? তুমি দিনের একটা সময়, দিন মানে তুমি যত ঘন্টা পড়ো, মনে করো যে তুমি 16 ঘন্টা করে পড়তেছো, তাহলে 16 ঘন্টার মধ্যে আমি তোমাকে বলবো যে লিস্ট 10 ঘন্টা তুমি ইয়াতে দাও, সায়েন্সে দাও। ঠিক আছে, বাকি 6 ঘন্টা তুমি ওই যে আর্টসের জন্য দাও। বুঝতে পারছো? এইভাবে করে তুমি আগাইতে পারো। এখন সায়েন্সে তুমি 10 ঘন্টা করে দিলে তুমি দেখবা অ্যাকচুয়ালি যে তোমার সায়েন্সের পড়াশোনায় বেশি আগাইতেছে, ওইদিকে আর্টসের পড়া আগাচ্ছেই না, কারণ স্বাভাবিক। আর্টসের পড়া যারা 16-17 ঘন্টা করে পড়তেছে, তুমি মাত্র 16 ঘন্টা পরে ওই আর্টসের পড়া তো তুমি মানে সামাল দিতে পারবে না, তাই না? বাট তোমার কথা হচ্ছে যে তোমার একটা সাবজেক্ট হলেই হবে, তুমি একটা ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছ। তাহলে তুমি লিস্ট এই চেষ্টাটুকু করবা যে 6 ঘন্টার উপরে যাতে না যায়। আমি জাস্ট 16 ঘন্টার রেসপেক্টে বলতেছি। বুঝতে পারছো? তো তুমি আলাদা করবা, দিনের একটা সময় আলাদা করবা যে আমি এই সময় সায়েন্স পড়বো, এই সময় আর্টস পড়বো, এইভাবে করে আগাবা। এখন এটা আসলে টাফ, আমি নিজেও হয়তো বা পারতাম না যে টাফ যে দুইটাতে আমি সমান তালে আমি আগাবো পড়াশোনা। এটা আসলে টাফ। এখন তুমি যেহেতু শুরু করছো তাহলে চেষ্টা করে দেখো যে কতটুকু কি করা যায়। বাট যেটা মেইন সাবজেক্ট এটাতে তুমি বেশি সময় দিবা, বাকি যেটা হয় যতটুকু সময় পাও এটা আর্টসে দিবা, এটা হইলে হবে না হইলে নাই, এইভাবে করে দিতে হবে। নাহলে দুইটাতেই তুমি সমান তাইলে আগাবা, হুইচ ইজ ইম্পসিবল। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবশ্যই, বলো। ভাইয়া, এখন যে শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসছিল সাস্টে 19-20-এ, যে আমি এখন শর্ট সিলেবাস থেকে কিভাবে মানে শেষ করব বুঝতেছি না তো। শর্ট সিলেবাস যেমন ম্যাথ, তারপর ফিজিক্স এর অনেক অধ্যায় থেকে আসছে, এগুলো তো আমি প্রশ্ন ব্যাংক সলভ করতে গিয়ে পারতেছি না। কোথায় শর্ট পরীক্ষা না দিবা? ফুল? পরীক্ষা কোথায় দিবা? ভাইয়া পরীক্ষা সাস্ট, সিও, তারপর জিএসটি, সাস্ট আর সিও মেইন টার্গেট আর কি। আচ্ছা সাস্ট। তুমি কি ডিমার্স কোর্সটাতে আছো নাকি? ডিমার্স না, না আচ্ছা, ভাইয়া, নাই। ওকে, তাহলে তুমি নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ বাসায় বসে, হ্যাঁ, নাকি? সিকের ওয়েট এর প্রশ্ন ব্যাংক সলভ করতেছি আর সাস্টের প্রশ্ন ব্যাংক সলভ করতেছি। আচ্ছা, এটা যদি করে থাকো তাহলে আমি বলবো যে আপাতত শর্ট সিলেবাস পড়ো। বুঝতে পারছো? কারণ ওটা টাফ হয়ে যাবে যে হঠাৎ করে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করতেছো আবার ফুল সিলেবাসও করতেছো, এটা অনেক টাফ হয়ে যাবে তোমার জন্য। শর্ট সিলেবাসটা আগে তুমি কভার করো ভালো করে। যখন তুমি বুঝবা যে তোমার শর্ট সিলেবাস 90% কভার হয়ে গেছে, ঠিক তখনই তুমি কনভার্ট করবা ফুল সিলেবাসে। আর ফুল সিলেবাসে সবকিছু পড়ার দরকার নাই, কোনগুলা পড়বা? তা মনে করো যে ম্যাথের আমার ক্ষেত্রে ফাংশন। আমার মনে ভাইয়া, আমার মনে হয় শর্ট সিলেবাস কভার করতে করতে ফুল সিলেবাস কভার করার সময় পাবো না। তাহলে সেক্ষেত্রে তুমি দেখে দেখে কিছু 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 চ্যাপ্টার দেখতে পারো, যেমন ম্যাথের ক্ষেত্রে তোমার ফাংশনটা পড়াই লাগবে। ঠিক আছে, ফাংশনটা দেখবা। তারপর দেখবা হচ্ছে তোমার ওই যে আহ, আহ, ইকা- একটা চ্যাপ্টারের নাম ছিল না, প্রবাবিলিটির চ্যাপ্টারটার নাম কি? সমতা, হ্যাঁ, সম্ভাবনা। সম্ভাবনার চ্যাপ্টারটা পড়বা। ঠিক আছে, সম্ভাব্যতা। সম্ভাব্যতা বা যেটাই হোক, আই থিংক আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, ওইটা পড়বা। তারপর তোমার সরল রেখা পড়বা, স্ট্রেট লাইন। ঠিক আছে, স্ট্রেট লাইন পড়বা। সার্কেল তো অবশ্যই আছে,
সার্কেল পড়বা। ভাইয়া এগুলো, বহুপদী পড়তে হবে? হ্যাঁ, বহুপদী পড়তে হবে? এটা সেকেন্ড বহুপদী। পেপারে আসতেছি, আমি ফার্স্ট পেপারে কথা বলতেছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। তো এগুলা কিভাবে বুঝবা তুমি? এগুলা বুঝার উপায় হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। তুমি কোশ্চেন ব্যাংক দেখবা যে কোশ্চেন ব্যাংকের কোন কোন ম্যাথ গুলা, মানে ফুল সিলেবাসের কোন কোন ম্যাথ গুলা তোমার বেশি সালে আসতেছে, দেখবা যে দুইটা ইউনিভার্সিটিতে আসতেছে বা তিনটা ইউনিভার্সিটিতে আসতেছে। ওইগুলো একটু দেখবা, ওই চ্যাপ্টার গুলো দেখবা। যে ফাংশন থেকে যদি দেখো যে বেশি বেশি ইউনিভার্সিটিতে আসছে, তাহলে ফাংশন গুলা দেখবা। বহুপদীতে যদি দেখো যে হ্যাঁ বহুপদী থেকে বেশি বেশি ইউনিভার্সিটিতে আসতেছে, বহুপদী দেখবা। ওই কাজটা তোমাকে করতে হবে। ওইটা ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ভার্সিটি কোঅপারেশন ব্যাংকে তো মানে ফুল সিলেবাস চ্যাপ্টার নাই, শুধু শর্ট সিলেবাস দিয়ে সাজানো। ভার্সিটির ক্ষেত্রে তো হিসাবটা আলাদা। ভার্সিটির ক্ষেত্রে তো ধরো তুমি যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংক যেটা আছে, পুরানা যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা আছে পুরাতন, ওটা নিয়ে আসবা, ওটাতে সব পাবা, বাজার থেকে কিনে নিয়ে ভাইয়া আসবা। নতুন কোনটা 24-25-এরটা কিনছি। চব্বিশ ভাইয়া পঁচিশে তো শর্ট ই- সিলেবাস থাকবে, তুমি ওইটা কিনবা যেটাতে তোমার ধরো 20-এর আগের কোশ্চেন ছিল, ওইগুলা ওগুলা কালেক্ট করবা। ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করতে গিয়ে দেখছি প্রায় 90 থেকে 85% আসছে মানে শর্ট সিলেবাস থেকে। এখন হ্যাঁ হ্যাঁ, ফুল সিলেবাস পড়া এই যে কি? দেখে বললাম না যে দেখে দেখে পড়বা, আমি তোমাকে কি বললাম? সব পড়বা না, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো একটু পড়ে গেলে তোমারই বেনিফিট। ঠিক আছে, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে কিছু কিছু চ্যাপ্টার আসলে দেখে যাওয়াই লাগে। যেমন বায়োলজির ক্ষেত্রে তোমার ওই লাস্টের যে চ্যাপ্টারটা, ওইটা কিন্তু ছিল না। মেন্ডেলিফের যে চ্যাপ্টারের নাম কি? জিন তত্ত্ব। জিন তত্ত্ব থেকে তোমার কিছু কিছু কোয়েশ্চেন দৈত্য প্রচ্ছন্ন এটা দিয়ে দেয়। ঠিক জি, আছে। তারপর তোমার এটা কি ছিল, 7:9 নাকি 9:7, মনে নাই। নাইন তারপর নাইন ইস দেখবা টু যে সেভেন ফার্স্ট চ্যাপ্টারের ওই যে তোমার ডিএনএ চ্যাপ্টারটা আসলে নাই শর্ট সিলেবাসে, কিন্তু ফুল সিলেবাসে আছে। তোমাদের এইবার আসছিল শাস্ত্রে যে ইন্ট কোডন কোনটা, দেখছিলা? জি ভাইয়া। তো তোমাদের সময় হয়তো আসতে পারে স্টার্ট কোডন কোনটা। তো ওই চ্যাপ্টার গুলো তো একটু দেখে যাইতে হবে, বুঝতে ভাই পারছো? আমি আছে তো ভাবতেছি ভাইয়া, ভাই আমি ভাবতেছি শর্ট ফার্স্টে সিলেবাসে ম্যাথ তো আছে। ম্যাথ আর তো উদাহরণ দিচ্ছি আর ম্যাথ কি, তুমি মানে ফিজিক্স এরকম আর করে দেখবা যে কোনগুলা বায়োলজি থেকে দাগাবো আসে। না। তুমি কি ম্যাথ দাগাইতে চাচ্ছ না? ম্যাথ দাগাতে চাচ্ছি কিন্তু বায়োলজি দাগাতে চাচ্ছি না। হুম, তাহলে সমস্যা কি? তাহলে তুমি বায়োলজি না দাগাইতে পারো। আমি একটা উদাহরণ দিছি আর কি, তোমাকে বুঝো নাই? এগুলা করে জি সব ভাইয়া। চ্যাপ্টার গুলার ক্ষেত্রে যেগুলা দেখবা যে আসে, ওগুলাই দেখবা, বুঝতে পারছো? জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। বায়োলজি আচ্ছা, ভাই এরপরে শাস্ত্রে হচ্ছে আহ তানজিদ আহমেদ, হ্যাঁ বলো। ভাই শাস্ত্রে কি বায়োলজি দেখানো বাধ্যতামূলক নাকি ম্যাথের বদলে বায়োলজি এমন কিছু করবে আর কি বাধ্যতামূলক এখন তো? এরকম কিছু না, দুইটা হচ্ছে দুই ইউনিটে, বায়োলজি ইউনিট হচ্ছে আলাদা আর ম্যাথের ইউনিট হচ্ছে আলাদা, ও আচ্ছা, বুঝতে পারছো? বায়োলজি আলাদা। তারপর অভি, আমার কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, তো ভাই গতবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, তো ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কোর্সে ভালো হয়েছে আমার জন্য। তো এখন ভার্সিটি তো এক্সাম দিব, হ্যাঁ। হুম তো যেহেতু ইঞ্জিনিয়ারিং এর অপশন কিন্তু একটা সাস্ট, আর ভার্সিটি অপশন কিন্তু অনেকগুলা, তো সেক্ষেত্রে হুম আমার ক্যালকুলেটর নিয়ে এক্সপার্ট হইতে হবে, দুইটা ক্যালকুলেটর কিভাবে চালানো যায় সেগুলো একটু শিখতে হবে। আর হুম। হ্যান্ড ক্যালকুলেশন, যেহেতু জাহাঙ্গীরনগরের কিছুদিন পরেই আপনার সাস্টের পরীক্ষা, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করতে পারি এখন, মানে যে কোনো একটা কোশ্চেন, সাপোজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে করতেছি, ওইটা তো আর হাতে সলভ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে করা চাই আর কি, মানে ইফেক্টিভ হয় কোনটা করলে? আচ্ছা, তাহলে তোমার হচ্ছে ক্যালকুলেটর সম্পর্কে জানা লাগতেছে, আবার হ্যান্ড ক্যালকুলেশন সম্পর্কে জানা লাগতেছে, তাই তো? হ্যাঁ, ক্যালকুলেটর সম্পর্কে ইউটিউব শোনো, দেখে দেখে নিজেই চেষ্টা করি। তো তোমার কাজ হচ্ছে তুমি যদি মানে এই মুহূর্তে যেটা করবা, হ্যান্ড ক্যালকুলেশনের ঝামেলাটা তোমার মিটে যাবে যদি আমার শুধুমাত্র ক্লাসগুলো করে যাও। শুধুমাত্র ক্লাসগুলো যদি করো, বুঝতে পারছো? তুমি ওই যে 23-এর আচ্ছা। ক্লাসগুলা প্লাস তোমার 24-এর ক্লাসগুলা সবটা একটু ধৈর্য ধরে করবা, ডিউরেশন কম আছে। এগুলো দেখলেই তুমি, আমি বলবো যে একদম তুমি হ্যান্ড ক্যালকুলেশনে মানে খুব ভালো একটা তোমার ইমপ্রুভমেন্ট আনতে পারবা, বুঝতে পারছো? আর ক্যালকুলেটরের যে বিষয়টা, ক্যালকুলেটরের জন্য ইউটিউবে কিছু ভিডিও পাওয়া যায়, দেখো। আলাদা করে তোমার এসিএস, তারপর কিছু ভালো ভালো সাইট আছে, ওগুলার ভিডিও আছে, বড় বড় ভিডিও, যেগুলো থেকে ক্যালকুলেটর ট্রিক্স নামে আলাদা প্লে লিস্ট আছে। ঠিক আছে, ওগুলো তুমি টেলিগ্রামে জিজ্ঞেস করে নিও, অনেকেই তোমাকে সাজেস্ট করবে। এখান থেকে তুমি ওই ভিডিওগুলো জাস্ট যদি একদিন দেখো, অথবা ধরো 7-8টা ভিডিও দেখে নাও, তাইলেই তোমার কিন্তু হয়ে যাবে। বাদ বাকি হচ্ছে তোমার নিজেকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? এটা নিয়ে হ্যাঁ, এত টেনশনের কিছু নাই, পেরে যাবা। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ পেরে যাবো।
দোয়া আচ্ছা, করেন। তারপর সাকিব। ভাই সাস্টের পরীক্ষা কি ঢাকায় হবে নাকি সিলেটে যেয়ে দেওয়া লাগবে? হ্যাঁ, ঢাকায়ও হবে। ঢাকায় হবে, এটা শিওর। ও আচ্ছা। তারপর ভাইয়া আমার অভি। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অভি বলো। ভাই আমি তো গুচ্ছের পাশাপাশি ওই জাহাঙ্গীরনগর আর চিটাগাঙেও পরীক্ষা দেব। তো আমার প্রশ্ন ছিল এইটা যে জেইউ আর সিইউর জন্য তো আলাদা আহ, যে প্রশ্ন ব্যাংক, জেইউ প্রশ্ন ব্যাংক, সিইউ প্রশ্ন ব্যাংক, ওগুলো তো সলভ করবোই, আর গুচ্ছের জন্য তো গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করবোই। তো গুচ্ছের জন্য আহ, আহ, তার পাশাপাশি ভাইয়া বাসায় ঢাবি প্রশ্ন ব্যাংক আর কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক, রাজশাহী ভার্সিটি প্রশ্ন ব্যাংক, এগুলো আছে। তো ভাইয়া গুচ্ছের জন্য কি গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করাটাই এনাফ, নাকি যেগুলো আরো আছে ওইগুলো সলভ করতে হবে ভাই, এটাই আর কি। দেখো, তুমি যদি ডিইউ, তারপর আরইউ, তারপর জেইউ, এগুলো তো সবই হচ্ছে ভার্সিটি ভার্সিটি এ ইউনিট, তাই না? জি ভাইয়া। তাহলে ওইগুলা পড়লেই তোমার আসলে আলাদা করে ওই তোমার গুচ্ছের জন্য নতুন করে কিছু পড়া লাগবে, নতুন করে কোনো কিছু দেখা লাগবে, ব্যাপারটা এমন না। বাট তুমি বিজ্ঞান প্রযুক্তির কোনো একটা বই, তুমি পুরাতন বই নিয়ে এসে প্র্যাকটিস করতে পারো। বুঝতে পারছো? কারণ এবার আমার মনে হয় কি, যে তোমার গুচ্ছের যে ম্যাথ পার্টটুকু আছে, এটা আসলে ইজি হবে। বুঝতে পারছো? যেহেতু সাস্ট বের হয়ে গেছে, তাহলে গুচ্ছের ম্যাথটা এত কঠিন করবে না। তো যারা মানে নতুন যেই প্রশ্ন ব্যাংকটা আছে, ওই প্রশ্ন ব্যাংকটাতে আসলে কঠিন কঠিন তোমার ম্যাথ গুলা দেওয়া আছে। যদি না তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে চাও, তাহলে আমি বলবো যে তুমি বিজ্ঞান প্রযুক্তির পুরাতন বইটা প্র্যাকটিস করবা, আর সাথে তুমি ওই যে ডিইউ আর ইউ জিইউ ওগুলোর জন্য যেগুলো পড়ছো ওইগুলাই এনাফ। নতুন করে কিছু করা লাগবে না। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া ঠিক আমার একটা আছে। প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাইয়া এগ্রিকালচার এক্সাম এবার মানে কোন মাসে হতে পারে, এটা একটু জানালে ভালো হতো। আর আরেকটা প্রবলেম ছিল ভাইয়া, আমি হচ্ছে কোনো একটা চ্যাপ্টারে যদি হচ্ছে বেসিক ক্লাস করে আসি, তারপরে হচ্ছে মানে সবকিছু করে আসছি একদম, সব আসছি, যদি কোশ্চেন ব্যাংক নিয়ে বসি, অ্যান্সার দেখার পরে হচ্ছে আমি বুঝতে পারি যে আচ্ছা এইভাবে সলভ করতে হবে, দেখলে মানে বুঝতে পারি। আমি আচ্ছা, ট্রাইও করছি না, এখন কি করতে পারি ভাইয়া? আচ্ছা। তুমি তুমি যে প্রবলেমের কথা বলছো, যে অ্যাকচুয়ালি তুমি বেসিক টেসিক দেখে তারপর সবকিছু করার পরে দেখা যাচ্ছে যে তুমি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে আসলে আনসার দেখার পরে মনে হয় যাচ্ছে এর প্রসেসটা এমন ছিল। হ্যাঁ, গেস করতে পারো না, বা তোমার একটু সলভ করতে প্রবলেম হয়। এটাই তো প্রবলেম, তাই না? তো আহ, এইটার এটার সলিউশনটা হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শুনতে আচ্ছা। পাচ্ছি। তো এইটার জন্য তুমি যেটা করবা, দেখো, এটা 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 হচ্ছে মানে বিগিনার লেভেলের আর কি, ঠিক আছে? এটাকে বলা যায় বিগিনার লেভেলের। আচ্ছা। তো তো ভয় পাওয়ার কিছু নাই। তোমার যে কাজ সেটা হলো, তুমি আগে তুমি কি কি পরীক্ষা দিবা? জিএসটি? জি ভাইয়া, জিএসটি আর এগ্রিকালচার মেইন টার্গেট দুইটা। আচ্ছা, জিএসটি আর এগ্রিকালচারের। ওকে, তোমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে এগ্রি পরীক্ষা কবে হবে? এগ্রি পরীক্ষা সবার শেষে হবে, আমার যেটা মনে হয় এপ্রিলের পরে হইতে পারে, যতটুকু ধারণা। আচ্ছা, ওকে। তারপর ধরো জিএসটির জন্য বা এগ্রিকালচারের, এগুলোর প্রিপারেশন প্রায় সেমই। তো যেটা করতে পারো তুমি, জিএসটির একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা। এটা বিজ্ঞান প্রযুক্তি টাইপের কোয়েশ্চেন ব্যাংক দরকার, ঠিক আছে? তো বিজ্ঞান প্রযুক্তির যেই তোমার কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে, হ্যাঁ, তো ওইটা থেকে তুমি জাস্ট র্যান্ডমলি কোয়েশ্চেন গুলো সলভ করো। র্যান্ডমলি কোয়েশ্চেনটা সলভ করো। ভাইয়া র্যান্ডমলি এটা কি বলতে কি? লাইব্রেরিতে পাওয়া যাবে? হ্যাঁ, লাইব্রেরিতে পাবা তুমি। যে কোনো ইয়াতে গেলেই তুমি এটা পাবা। তুমি জাস্ট র্যান্ডমলি কোয়েশ্চেন গুলো সলভ করো, তুমি সলিউশন দেখে দেখে সলভ করো। বুঝতে পারছো? জি সলিউশন দেখে ভাইয়া। দেখে বলবো যে তুমি শুরুতে সলিউশন দেখে দেখে সলভ করো। তো ভাইয়া সলিউশন আমি বলো। বলতেছি মানে ওই যে ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করলে কি মানে হয়ে যাবে, নাকি গুচ্ছ আর একটা কিনতে হবে? না, ভার্সিটি কো হইলেই হবে, প্যারা নাই। ওইখানে ওইখানে কি তোমার কে ইউ, তারপর এমবিএসটিইউ, এগুলার কোশ্চেন তো বসে আছে নাকি? মানে গুচ্ছের হ্যাঁ আন্ডারে হ্যাঁ। যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোর কোশ্চেন তো আছে। হ্যাঁ ভাইয়া। তাইলে হবে। আচ্ছা, দেখো, তো তুমি র্যান্ডমলি যে তুমি সলিউশন দেখে দেখে তুমি সলভ করো। তো সলিউশন দেখে দেখে সলভ করলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, আচ্ছা প্রবলেম গুলো এইভাবে সলভ করে। শুরুতে তুমি, আমি বলবো যে তুমি পুরোটাই সলিউশন দেখে প্রবলেম সলভ করো। এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, ঠিক আছে? এটা জি হচ্ছে ভাইয়া। ফার্স্ট রাউন্ড। এবার আসো হচ্ছে সেকেন্ড রাউন্ডে।
সেকেন্ড রাউন্ডে তুমি যেটা করবা, এবার তুমি সলিউশনটা বন্ধ করো। সেম যেগুলাই করছো ওগুলার কথাই বলতেছি, সলিউশন অফ করো। জি। যেগুলা তুমি সলিউশন করে দেখছো ওগুলাই সলিউশন অফ করো। করে তুমি শুরু করবা হচ্ছে কি, একদম ধরো তুমি র্যান্ডমলি ফিজিক্স শুরু করছিলা, ফিজিক্সের তুমি মনে করো যে লাস্টের যে চ্যাপ্টার, গ্যাসের চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত করছো দেখে দেখে সলিউশন। এরপর করবা কি, তুমি একদম ফার্স্টে চলে আসবা ভেক্টরে। ভেক্টর থেকে এবার তুমি সলিউশন না দেখে সলভ করা ট্রাই করো। সলিউশন না দেখে তুমি ঘুরে ঘুরে তুমি সলভ করা ট্রাই করো। এইভাবে করলে তুমি একটা সময় যা দেখবা যে হ্যাঁ, তুমি আগে তুমি যেভাবে তোমার প্রবলেম হইতো, তুমি সলিউশন দেখা লাগতো, এখন দেখবা যে তোমার অনেক, ধরো আমি বলবো যে মোটামুটি 30% কোশ্চেন তুমি না দেখে পারতেছো। বুঝতেছো? কারণ আচ্ছা তুমি ভাইয়া। যখন সলিউশন দেখে অনেকগুলো প্রবলেম সলভ করছো তখন তোমার একটা আইডিয়া জেনারেট হবে অলরেডি, যে আচ্ছা প্রবলেমগুলো এইভাবে সলভ করা লাগে। বাট তুমি যখন সেকেন্ড রাউন্ডে আসবা তখন 30% কোশ্চেন তুমি না দেখে পারতেছো। এভাবে করে করে তুমি যখন বাকি 70% যেগুলো তুমি পরে বার না দেখে পারতেছো না, ওগুলো আবার তুমি একটু দেখো, সলিউশনটা আবার দেখো। দেখো যে কেন পারো নাই। প্রথমবার তো সলিউশন দেখে পারছো, বাট পরে কেন তুমি ওইগুলো আবার দেখে পারো নাই, না দেখে পারো নাই। আবার সলিউশনটা দেখো, সলিউশনটা দেখে এবার দেখো যে কি ভুল হচ্ছে। এইভাবে করে করে রাউন্ড দিতে থাকো। যতবার তুমি এইভাবে দেখে না দেখে রাউন্ড দেওয়ার চেষ্টা করবা, ততবার দেখবা যে তোমার ইমপ্রুভ হচ্ছে। বুঝতে পারছো? ইমপ্রুভ হচ্ছে। তুমি জি এই প্যারা ভাইয়া। নিও না যে আমাকে না দেখে সলভ করা লাগবে, ব্যাপারটা এমন না। শুরুতে তুমি দেখে দেখে সলিউশন করো, দেন আস্তে আস্তে না দেখে দেখে করা ট্রাই করো, দেখবা যে একটা সময় ইনশাল্লাহ তুমি একটা ভালো মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমার। ওকে। আর কি ভাইয়া, ভয় লাগে যদি নতুন প্রশ্ন দেখে আবার না পারি, না না, এর আগে জন্য। আগে তুমি বিগিনার লেভেলটা তুমি পার করো, ওইগুলা ভয় পাওয়ার কিছু নেই। তুমি আস্তে আস্তে করো, সময় দাও, দেখবা যে একটা সময় যায় তুমি এটলিস্ট যেগুলা ইজি কোয়েশ্চেন গুলা, যেগুলা মানে তোমার ফেমাস, যেমন ধরো ভেক্টর থেকে তোমার কিছু কোয়েশ্চেন থাকে, যেমন ডট গুণনের মান শূন্য হইলে তখন এটা লম্বা হয়, ক্রস গুণনের মান শূন্য হইলে তখন এটা সমতল হয়, এই যেমন কার্লের মান শূন্য হলে এটা অগুণনশীল হয়। এই জিনিসগুলো সবাই পারে, তো এটাও তোমাকে পারতে হবে। তুমি আগে ইনশিওর করো যেটা ইজি সবাই পারবে, ওটা আগে আমাকে পারতে হবে, পরে যাবা নতুন কিছুতে। ওকে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। ভাইয়া আমি আমার আজকে কোশ্চেন আছে। ভাইয়া আমি হ্যাঁ, বলবো। আচ্ছা ঠিক আছে, বলো বলো। ভাইয়া হচ্ছে মানে আমি তো সাস্টে মানে আমি তো সিলেটে থাকি, তো সাস্টে পরীক্ষা দিব, সাস্টে মেইন টার্গেট। আর হুম। সিইউতেও পরীক্ষা দিব এখন ভাইয়া। সিইউর জন্য খালি আমি যে একটা হালদা প্রশ্ন ব্যাংক মানে কিনছি, তো এইটাই মানে আমি এটাই পড়তেছি এখন। আমার কি এইটা পড়লে এনাফ হবে? আমি তো মানে ওই যে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন পড়তেছি আর ওইদিকে এইটা পড়তেছি তুমি কি মানে সিইউ এর জন্য। সাস্ট এবং সিইউতে পরীক্ষা দিবা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো সাস্ট আর সিইউতে যদি পরীক্ষা দাও তাহলে আহ, ধরো সাস্টের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ, হ্যাঁ। সাস্টের জন্য তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ, ওইদিকে তোমার সিইউর জন্য তুমি ভার্সিটি ইউনিটের প্রস্তুতি নিচ্ছ। তো ভার্সিটি ইউনিটের জন্য তুমি যে হালদা যেটা বললা, এটাতে তো কোশ্চেন সবগুলাই আছে বিগত বছরের কোশ্চেন গুলা, তাই না? তো বিগত হ্যাঁ বছরের ভাই। কোশ্চেন গুলো যদি থাকে তাহলে ওগুলো তুমি সলভ করো এখান থেকে, ওইটাই এনাফ হবে, আলাদা করে কিছু কিনা লাগবে না। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ওই যে যেটা বললাম শুরুতে, যে সাস্ট এবং তোমার একটা একজনে কোয়েশ্চেন করছিল যে সেও সিইউতে পরীক্ষা দিবে, সাস্টে দিবে। তো তুমি ওইভাবে প্যারালাল করে করে, তুমি কি ছিলা শুরুতে? না ভাই, আমি তো মানে কিছুদিন হয়েছে, আমি নভেম্বর থেকে ঢুকছি আপনার কোচিং এ। না না, আমি এটা বলি না যে এই ক্লাসে শুরুতে ছিলা, আমি যখন সাস্ট এবং সিইউর জন্য প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ছিলাম ছিলাম। তাহলে ওইটা থেকে আইডিয়া পাইছো আসলে কোনটাতে কেমন সময় দিবা? হ্যাঁ হ্যাঁ, আইডিয়া পাইছি। হ্যাঁ, আচ্ছা তো ভাইয়া, ওই সকালে মানে সকালে আমি পড়তে পারি। আমার একটা সমস্যা আচ্ছা, আছে, মানে সকালে পড়তে পারি বাট দুপুরে আমি পড়তে পারি না। দুপুরে আমার দুপুরে ঘুম চলে আসে। ঘুম তো আমারও চলে আসে। দেখো, তুমি আগে দেখো যে তুমি মোটামুটি অ্যাটলিস্ট 16 থেকে 17 ঘন্টা পড়ার একটা গোল সেট করো। এই সেট করলে অ্যাটলিস্ট তুমি 10 ঘন্টা পড়তে পারবা। যদি তুমি সেটই করো 10 ঘন্টা, তাহলে দেখবা যে 8 ঘন্টাও হচ্ছে না। তো ওইটা চিন্তা করে তুমি দুপুর টাইমটা, যেখানে যে সময়টা ঘুম আসে ওই সময়টা বাদ দিয়ে বাকি সময়টুকুতে তুমি রেস্ট না নিয়ে ওই সময়টুকুতে পড়বা, বাট দুপুর টাইমটা রেস্টের জন্য রেখে দিবা, যেহেতু ঘুম চলে আসে কি করবা আর। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। এটা তো আর চেঞ্জ করতে পারবা না যে তুমি দুপুর টাইমে ঘুম আসবে না, এটা তো আর জোর করতে পারবা না। আর ভাইয়া আমার তো মানে জিপিএ টা একটু কম, মানে দুইটা দুইটা জিপিএ মিলে মানে 8.83। তো এইটা দিয়ে মানে কি পসিবল নাকি এইট আলাদা পয়েন্ট করে এইট কত? থ্রি আলাদা করে কত? মানে এসএসসি তে 5 আর এইচএসসি তে 3.83। 3.83? আচ্ছা, এটা তো সাস্টের রিকোয়ারমেন্ট ছিল তোমার 3.5 ছিল। তো তুমি তো পরীক্ষা দিতে হ্যাঁ। পারতেছো। পরেরটা পরে পাওয়া যাবে, পরীক্ষাটা ভালো করে দাও। সাবজেক্ট রিকোয়ারমেন্ট এগুলো তো এখন চিন্তা করে লাভ নাই, পরীক্ষাতে ভালো স্কোর তুলো, পরেরটা পরে দেখা যাবে।
আচ্ছা ভাইয়া। তারপর রেশমি মনে হয় কোয়েশ্চেন করতে চাইছিলা। ভাই খুলনাতে তো লিখিত হবে, লিখিতর ভাইয়া কিছু বললেন? লিখিত নিয়ে আসলে খুব একটা প্রবলেম হবে আহ, এটা আমি মনে করি না। কারণ তুমি ওই যে তুমি যেটা করতে পারো, যে লিখিতের জন্য যেটা করতে পারো, বোর্ডের কোশ্চেন আছে না তোমার কাছে, ইয়ে আছে না, টেস্ট পেপার আছে না? বেচে দিছি মনে হয়। আচ্ছা তো, আচ্ছা টেস্ট পেপার যদি না থাকে তাহলে তোমার হাতে তো আচ্ছা ভাইয়া টেক্সট বইয়ের, সমস্যা নেই, জুনিয়র আসতে নিয়ে নিবেন। টেস্ট পেপার থাকলে ভাইয়া কি করবো বলেন? ওই যে টেস্ট পেপার থেকে তুমি মানে বিশেষ করে তুমি ওই যে ওই কোশ্চেন গুলা দেখবা যে বিভিন্ন কলেজে যেগুলো আসে, মানে ওই যে কলেজের প্রি টেস্ট টেস্টে যেগুলো আসে, একটু দেখবা যে একটু তোমার একটু ট্রিকি কোশ্চেন আসে, মানে রিটেন ইজি না, হুম হুম। একটু ট্রিকি কোশ্চেন আছে, ট্রিকি, ওইগুলা দেখে যাবা। আর যেটা করতে পারো, টেক্সট বইয়ের ক্ষেত্রে টেক্সট বইয়ের শেষে দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে উদাহরণ দেওয়া থাকে, বুঝতে পারছো? হুম। উদাহরণগুলা একটু মানে চোখ বুলাবা, এটাই এনাফ। মানে তোমার তো এমসিকিউ তো পড়াই আছে, এমসিকিউটাকে একটু একটু ঘুরায় ঘুরায় তোমাকে দিবে আর কি রিটেনে। তো এটা নিয়ে পেরার কিছু নেই, উদাহরণ দেখবা, টেস্ট পেপারের ট্রিকি কোশ্চেন দেখবা, দ্যাটস ইট। আমার টেস্ট পেপার আছে, কিনলে কিনতে পারো, যে সেল দিব। পরে এগুলা এগুলা মার্কেটিং পরে হবে, এখন না। মানে বাড়িতে বসে এক্সাম দেওয়ার জন্য কোন পাবলিকেশনের মডেল টেস্ট বই কিনবো? এটা আমি জানি না, এটা যে কোনো একটা হলে হবে, প্যারা নাই। আচ্ছা। এটা কোনোটাও খারাপ না, সবগুলোতে মোটামুটি থাকে। আচ্ছা, ওকে। রেশমি কি আছো তুমি? আমাকে মেসেজ করতেছো যদিও, থাকলে ভালো হয়। আমি আই থিংক এখানে আনসারটা দিতে পারবো তোমার। আচ্ছা, বের হয়ে গেছে। আর কারো কোন কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, আমি প্রায় ঘন্টা খানেক কথাবার্তা বক বক করতেছি, আমার অবস্থা খুবই খারাপ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যেটা বললাম যে জিএসটির জন্য প্রস্তুতি বা ভার্সিটি ইউনিটের জন্য প্রস্তুতি সম্পূর্ণ জিনিস তোমাদের ড্রাইভে সুন্দর মতো দেওয়া আছে। যে বলবা যে মানে পাচ্ছ না, বা মানে তোমার কাছে রিসোর্স কম মনে হচ্ছে, তাহলে বলবো যে তুমি আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বইলো যে ভাই আমার কাছে কম মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা এনাফ না শুরু করার জন্য। তাহলে দেখবো যে তুমি কিভাবে শুরু করতে পারো না, তোমাকে আমি পার্সোনালি নিয়ে ভাইয়া, বসবো। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া, আম, এবার হচ্ছে সাস্টে বলছে যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তো এটার জন্য চেষ্টা বলছে তোমাকে সাস্টের কে ফুল বলছে? সিলেবাসের কি ফুল সিলেবাসে হবে এটার কি লেখা লেখা দেখতে পাচ্ছি সব জায়গায়, এখানে সব অনেকেই জায়গায়, বলতেছে পোস্টে, সব জায়গায় অ্যাকচুয়ালি অনেক পোস্টে জায়গায় বলতেছে, কিন্তু ওরা লিগেল কোনো নোটিশ দেয় নাই যে ওরা নিবে। তো এর আগে আমি এটা নিয়ে কমেন্ট, ওই যে কালকে কি ড্রিমার্সটাতে ছিলা তুমি, মানে লাইভে ছিলা? আহ না, না ভাইয়া কালকে আসতে পারিনি, তো না কালকে লাস্ট আসতে, মুহূর্তে আসছিলাম, আচ্ছা না লাস্ট একেবারে মোমেন্ট, লাস্ট মুহূর্তে। ওকে ওকে ওকে, তুমি ওইখানে যাও, আমি লিংক দিয়ে দিছি, ওখানে যাই দেখো একটা ভিডিও লেখাই আছে শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস, ওটা দেখে নিও। জি, জি ভাই। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।